আশা করি যে আমি যতটুকু শুনেছি বেশ কিছু ভালো ঘটনা আছে আজকে আমাদের অতিথিদের কাছে। আমি শুধু একটাই রিকোয়েস্ট করব যে আপনারা প্লিজ একটু ধৈর্য ধরে আমাদের সাথে থাকুন। হোপসো যে এন্ড অফ দ্য এপিসোড আপনাদের কাছে মনে হবে যে ভালো কিছু ঘটনা শুনতে পেরেছেন। সো ওকে, আর কথা বাড়াচ্ছি না, এবার আমরা প্রথম যে গেস্ট রয়েছে আমরা তার কাছে যাই, তার সাথে একটু পরিচিত হই সবাই, দেন হচ্ছে তার আমরা এক্সপেরিয়েন্সে ঢুকে যাব। ভাই আপনার নাম কি? আমার নাম হচ্ছে পারভেজ, আর আমার নিকনেম হচ্ছে জিপসি। আমার ফ্রেন্ডরা আমাকে জিপসি বলেই চেনে বা ডাকে। আচ্ছা, আরো একটা বিষয় বলি যে আজকে যে জিপসি ভাই আমাদের সামনে বসে আছেন, উনি হচ্ছেন ফ্যাশন ডিজাইনার এবং বাংলাদেশের লিডিং যে ব্র্যান্ডগুলো রয়েছে সেই ব্র্যান্ডগুলোর সাথে কাজ করছেন। সো অনেক ধন্যবাদ, মানে এরকম একজনকে পেয়ে মানে খুবই ভালো লাগছে আজকে আমাদের। আমি জানি না আমার শার্টের ডিজাইনটাও কি আপনাদের করা কিনা, তোকে যাই হোক এবার আমরা কোনো ডিজাইনিং এর দিকে যাচ্ছি, আমরা আসলে ঘটনার দিকে যেতে চাই। জিপসি ভাই, সো আমরা স্টার্ট করি। কোন ঘটনাটা আপনি প্রথমে শেয়ার করবেন? আমি একটা শেয়ার করতে যাচ্ছি। আমি যখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি 2010-এ, বর্ষাকালের একটা ঘটনা। তখন আমি গ্রামে থাকি, গ্রামের একটা মফস্বল শহরে, ময়মনসিংহ জেলার ত্রিশাল একটা থানা উপজেলা, সেখানে থাকি আর কি। তো হচ্ছে একদিন রাতের 2টার দিকে হঠাৎ করে আমার আম্মু খুব অসুস্থ হয়ে পড়ছে, খুবই অসুস্থ। মানে হচ্ছে উনি কথা বলতে পারতেছে না, প্রেশার উঠে গেছে, কোনো কিছু আমি কি করবো বুঝতেছি না। আমি একা তখন বাসায়, আম্মু আর আমি একা থাকি ওখানটায়। তো আমি চিন্তা করলাম আমার গ্রামের বাড়ি আবার 2-2.5 কিলোমিটার দূরে। তো আমি ওখানে যাই, ওখানে কাউকে নক করে ডেকে নিয়ে আসি। আচ্ছা, তো আমি উঠে কোনো কিছু না ভেবেই বাহিরে বের হয়ে গেছি। তখন সময়টাতে বিদ্যুৎ তেমন থাকে না, যখন বৃষ্টি হয়। তো তখন প্রচুর মুষলধারে বৃষ্টি হচ্ছিল। তো এই বৃষ্টির মধ্যেই আমি ছাতা নিয়ে বের হয়ে যাই যে আমার গ্রামের বাড়িতে আমি যাব। তো গ্রামের বাড়িতে যাচ্ছি, একটা সময় মানে থাকে না যে শহরের এলাকাটা শেষ হওয়ার পর গ্রামীণ একটা পরিবেশ, দুই পাশে কোনো বাড়িঘর নেই, পানি আর পানি। তো এইরকম একটা পথ ধরে 2টা-2.5টার দিকে আমি হেঁটে যাচ্ছি। তো একটা কমন প্লেস ছিল যে মানুষ বলাবলি করতো যেখানে 2-3টা খুন হয়েছে, এরকম একটা জায়গা আমাকে অতিক্রম করতে হবে। তো ওইটা আমার মাথায় ছিল যে ওই জায়গাটা একটু ভয় লাগবে, গা শিরশির করতে হচ্ছে, লুম দাঁড়িয়ে যাচ্ছে, এরকম একটা ভাব। এটা কি জাস্ট আপনি জানেন বলে যে ওই জায়গাটাতে খুন হয়েছে এই জন্য, নাকি এর আগে এরকম কিছু রিউমার আছে যে এখানে অনেক এরকম রিউমার ছিল যে অনেকেই বিভিন্ন জিনিসের সম্মুখীন হয়েছে? এরকম রিউমার ছিল। আমি লোকমুখে যেটা শোনা সেটা হচ্ছে সাদা কিছু একটা পরে এক মহিলা পথের যে মানে পথিক থাকে এদেরকে নানাভাবে হেনস্থা করছে। অনেক সময় দেখা যাচ্ছে যে বিল থাকে না, যে পানি থাকে অনেক পথই, পানিতে ফেলে দিচ্ছে। আচ্ছা, গ্রামের মানুষ বাজার করে যাচ্ছে, এদের বাজার টাজার সহ ওদেরকে পানিতে ফেলে দিচ্ছে। এরকম আরো অনেক মানে গল্প শোনা আর কি ওদের কাছ থেকে। তো ঠিক ওই জায়গাটার যেখানে আর কি খুন হয়েছিল, ঠিক ওই জায়গাটার কাছে চলে যাই। হুট করে আমার এটা মনে পড়ে যেখানে তো এরকম ঘটনা ঘটে, সাথে সাথে না আমি একটু দাঁড়িয়ে যাই, মানে ভয়ে মানে কাজ করতেছিল না মাথায়। হঠাৎ করে দাঁড়িয়ে যাই, তখন দেখি কি আমার মানে পিছনে কেউ একজন আমাকে হাত দিয়ে ধরে রাখছে। তো সাথে সাথে আমার চোখ দিয়ে পানি চলে আসে, আর ভয়ে আমি চিৎকার করবো যে ওই শব্দটা বের হচ্ছে না, এরকম। তো আবার ছেড়ে দিছে, তখন আমি দৌড় দিছি। মানে লাইক যখন আপনাকে কোনো কিছু ধরে রেখেছে এটা আপনি অস্তিত্ব, হ্যাঁ আমি অনুভব করছি কোনো হাত, হ্যাঁ কোনো হাত। এটা হচ্ছে আমি যখন আমার ডান পাশের ঘাড়ে ধরে, মানে এখানে শোল্ডারে হচ্ছে একটা লোমওয়ালা একটা হাত, মানে অনেকগুলো লোম, আর হাতটা অনেক নরম, এটা আমি ফিল করতে পারতেছি। তো কোনো কিছু না ভেবে আমি সোজা আবার দৌড় দিই। তো দৌড় দিয়ে যাচ্ছি, হচ্ছে অনেকটুকু হাঁপাই গেছি। আবার বৃষ্টি পড়তেছে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, বাতাস আছে, আর অন্ধকার, প্রচন্ড গুটগুটে অন্ধকার। শুধু রাস্তাটা আমি অনুভব করে দৌড়ে যাচ্ছি। রাস্তাটা সোজা ছিল, আগে থেকে ওই রাস্তায় যাওয়া আসার কারণে একটা মানে ম্যাপ ছিল মাথায় যে রাস্তাটা এরকমই হবে। তো এরকম দৌড়ে যাচ্ছি। একটা সময় মনে হলো যে গোরস্থান থাকলে, আমি ছোটবেলায় শুনছি যে ওখানে জিন ভূত এগুলো থাকে না, হ্যাঁ এটা পবিত্র জায়গা, এরকম একটা থাকে না, মানে শোনা কথা আর কি, যে এইসব জায়গায় জিন ভূত প্রেতাত্মারা এরকম কিছু থাকে না, যে একটু টেনশন ফ্রি থাকা যায়। আমি আরো জোরে দৌড় দিই যে আমার ওরকম একটা জায়গা লোকেশন আমার মাথায় আছে, যে ওরকম একটা জায়গায় একটু দূরে আছে, আমি ওখানটায় গিয়ে একটু দাঁড়াবো। আর তখন ব্যাপারগুলো হচ্ছিল কি, আসলে হাতে সেলফোন ছিল না, আর মাথায় একটা টেনশন ছিল, আমার মা অসুস্থ, আমার যত দ্রুত সম্ভব আমাকে ওই ইয়াতে মানে আমার লোকেশনে পৌঁছাতে হবে। কিছু দূর যাওয়ার পর দেখি অনেকগুলি শিয়াল মানে আমাকে আবার আটকেছে। আর শিয়ালগুলি কেমন মানে সচরাচর যে শিয়ালগুলি দেখি এরকম না, চোখ জলজল করতেছে, আর সবগুলো শিয়াল হচ্ছে ব্ল্যাক, একবারে কালো, মানে জাস্ট আমি চোখ দেখতে পারতেছি শিয়ালের মতো, বা কুকুর হতে পারে এরকম, কিন্তু কোনো সাউন্ড করতেছে না, আমার সামনে শুধু দৌড়াচ্ছে। তখন আমি আর মানে আরো ভয় পেয়ে যাই, তখন আমি আর নাড়াচড়া করতে পারতেছি না। নরমালি শিয়ালের স্বভাব হচ্ছে যে আপনাকে একা পেলে আমাকে অ্যাটাক করবে বা ঘেউ করা, এরকম একটা ব্যাপার, এরকম কিছুই না, জাস্ট ওরা দৌড়াচ্ছে। তো তখন আমি না চোখ বন্ধ করে বসে পড়ছি, কি করবো ভেবে পাচ্ছি না। তো এইভাবেই বসে আছি অনেকক্ষণ, আর আমার টেনশন, আমাকে যেতে হবে। তখন আমি ভাবলাম যে আমি তো যেহেতু মুসলিম, তো কিছু যতটুকুই জানি বলার চেষ্টা করি, দোয়া দুরূদ পড়ার চেষ্টা করি। তো পড়লাম, পরে চোখ বন্ধ
ছিল অনেকক্ষণ, তো উঠে দেখলাম আবার ওরকম আর কিছু নেই। তো আরেকটু আগানোর পর দেখি প্রচন্ড বাতাস হচ্ছে, আর বাতাসে ওই গুরুস্থানের কাছাকাছি চলে গেছে। তো ওখানে অনেক মানে বাঁশ গাছ ছিল, বড় বড় গাব গাছ বলে, এই গাছের ডগাগুলি খুব শব্দ করতেছিল, মানে প্রচুর বাতাস ঘুরপাক খাচ্ছিল। তখন আমি বেশি আতঙ্কিত হয়ে পড়ছিলাম যে এতক্ষণ তো কিছু হচ্ছে না, এটা না আমার ভেঙে আমার উপরে পড়ে, মানে আমি তখন আরো বেশি ইনসিকিউর ছিলাম আসলে কি হতে যাচ্ছে। তো তখন আমার একটা জিনিস আমার মনে ছিল, যাই কিছু হচ্ছে আমি পিছনে তাকাবো না, তো সামনে গিয়ে যাব। আর তখন বয়সটাও একটু কম ছিল, সাহসটাও একটু হয়তো বেশি ছিল এখনকার চাইতে। তো যাই হোক, ওইরকম শব্দ হচ্ছে, আর ওই শিয়ালের ব্যাপারটা তখন আবার শুরু হয়েছে, মানে আবার শুরু হয়েছে, মানে কিছু একটা আমার সামনে দিয়ে যাচ্ছে, দৌড়াচ্ছে। তো আমি দেখতে পাচ্ছি কিন্তু আমার কাছে আসতেছে না। তো একটা সময় পরে আমি ওখান থেকে ওই দোয়া দরুদ পরে কোনো না কোনো ভাবে আস্তে আস্তে করে তো বাড়িতে গিয়ে সবাইকে ডেকে তুলি যে এরকম এরকম আমার সাথে হয়েছে, আম্মু এরকম অসুস্থ, তোমরা একটু আমার সাথে আসো। পরে বাড়ির সবাই লোকজন আমার সাথে আসলো। আসার পর আমি আমার বাসায় ফিরে আসলাম। তখন মানে আমি ভোরের দিকে রওনা দিছি, প্রচন্ড ঘাবড়ে গেছিলাম, খুব ক্লান্ত ছিলাম। তো একটু সময় নিয়ে তারপর বাসায় আসছি। বাসায় আসার পরে তখন আমার মানে ঘুমটা ভাঙছে। তখন ঘুম থেকে উঠে দেখি আমার সারা শরীর পিচ্ছিল হয়ে আসছে, আর এই ধরনের কোনো ঘটনাই আমার সাথে ঘটে নাই, কিন্তু আমার সারাটা শরীর পিচ্ছিল হয়ে আসছে। মনে হচ্ছে ওই যে সাবান শ্যাম্পু করার পর যেরকম থাকে ওরকম না, কিন্তু একটু আঠালো 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 পিচ্ছিল হয়ে আছে সারাটা শরীর, আর আমি প্রচন্ড পরিমাণে ঘেমে আসছি। এবং এটা কোনো গন্ধ মানে একটু দুর্গন্ধ ছড়াচ্ছিল। মানে ব্যাপারটা হচ্ছে কি, আমার মানে বেডের সবকিছু এলোমেলো ছিল, বেডশিট সবকিছু এলোমেলো ছিল, আর ওই ভেজা ভেজা জিনিসগুলো সব মানে ছড়ানো ছিল। মানে এইখানে আমি একটা জিনিস, আমি হয়তো এটা লজিক্যালি আমি খুঁজে বের করতে মানে মনে হবে যে বেড এলোমেলো ছিল, ঠিক আছে, আপনি ধরে নিচ্ছি আপনি এটা দুঃস্বপ্ন দেখছিলেন, স্বপ্নের মধ্যে ভয়ে অনেক সময় হাত ছড়াছড়ি করা হয়, সেই জন্য মানে বেডশিট বা এগুলো এলোমেলো হয়ে যেতে পারে, খুবই লজিক্যাল একটা পয়েন্ট। আপনি ঘেমে গেছেন, এবং ভয়ের স্বপ্ন দেখলে অনেকেই এরকম হয়, ইনফ্যাক্ট আমার নিজের সাথেও বেশ কয়েকবার হয়েছে। বাট দ্য থিং ইজ যে পুরো শরীর মানে পিচ্ছিল আঠালো পদার্থ, যারা বিশেষ করে আমার যতটুকু শুনে মনে হচ্ছে যে ফেনা জাতীয়, অনেক সময় মাছ যদি আমরা ধরি, মাছ যেমন একটা ঘন ঘন পিচ্ছিল ইয়ে থাকে, সো ওইটার মতো, এবং দুর্গন্ধ ছড়াচ্ছে। সো এইটা কিভাবে, এটা আসলে আমার কাছে লজিক। আমি আমার কাহিনী শেষ হয় না, আমি বলি। তারপর হচ্ছে এরকম পিচ্ছিল, আমি ঘুম থেকে উঠলাম, আমি নিজেই তখন মানে স্বপ্নটাতে অনেক ভেঙে উঠে দেখি ওরকম কিছু নেই, কিন্তু আমার শরীরে এইসব কোত্থেকে আসলো, মানে ব্যাগটা এলোমেলো, আর আমার বিভিন্ন জায়গায় ওই পিচ্ছিল ইয়াটা আছে। তো খুব ভয় পেয়ে গেলাম। তখন আমি আমার মাকে ডেকে তুললাম যে এরকম আমি স্বপ্ন দেখলাম, আর দেখো আমার এরকম অবস্থা। তখন এটা দেখে আমার মাও অনেকটা ঘাবড়ে গেলেন। পরের দিন সকালবেলা তো আমাদের এলাকার খুব বুজুর্গান একজন ব্যক্তি আছে, হুজুর, ওনাকে আপনার সন্ধ্যার দিকে আম্মু আসতে বললো। তো গ্রামে যেরকম হয় যে এরকম কোনো ঘটনা ঘটলে সবাই ধারণা করে নেয় যে এই ছেলেটাকে হয়তো ভূতে ধরেছে বা জিনে ধরেছে, এরকম একটা কিন্তু হয় এটা। তো হুজুর আসলো, হুজুর আসার পর আমাকে বললো যে আপনি 5 হালি কলা কিনে নিয়ে আসেন, আর হচ্ছে 105 টাকা এই ঝুড়ির নিচে রাখেন। একটা রুমের মধ্যে আমাদেরকে নিয়ে গেলো আমাদের বাসায়। তো রুমের সব লাইট টাইট অফ করে দেওয়া হলো, কোথাও যেন আলো না আসে রুমে। তারপর হুজুর আমার সামনে বসলেন, আমরা উজু টুজু করে, আমি, আমার ছোট ভাই আর আমার মা সিরিয়াল ধরে বসে আছি। প্রথমে আমার মা, তারপর আমি, তারপর হচ্ছে আমার ছোট ভাই, আর সামনে হচ্ছে হুজুর। আর আমাদের সামনে হচ্ছে ওই কলাগুলো রাখা একটা ঝুড়িতে, আর ঝুড়ির নিচে 105 টাকা। তো হুজুর আমাদেরকে বলতেছে যে আলো থাকলে কিন্তু উনি আসবে না, তো কোনোভাবে যেন আলো না আসে, আর যেন খুব সরাসরি ওনার দিকে না তাকাই। তো কিছু ফর্মালিটিস এর কথা আর কি উনি বলতেছে। তো হঠাৎ করে আমরা যখন সব প্রিপারেশন নিয়ে বসলাম, ওভাবেই বসাচ্ছিলাম, খুব জোরে দরজায় শব্দ হচ্ছে, দরজা কিন্তু লাগানো, শব্দ হলে আবার স্টপ হয়ে গেল। তো হুজুর বলতেছে মনে হয় কোথা থেকে আলো আসতেছে, এই জন্য উনি ঢুকে নাই, আবার একটু চেক করো। তো আবার একটু চারপাশ চেক করলাম, আলো যেন না আসে সেই ব্যবস্থা করলাম, লাইট টাইট সব অফ করে দিয়ে রুমে বসা। তো আবার এরকম খুব জোরে 3-4টা শব্দ হলো, মনে হয় কেউ জোরে ধাক্কা দিলে দরজায় যেরকম সাউন্ড হয়, এরকম একটা সাউন্ড। তো আসলো, আসার পর একটু মহিলা কণ্ঠস্বরে সবাইকে সালাম দিচ্ছে, আমরা 4 জন ছিলাম, 4 জনকে সালাম দিচ্ছে। তারপর উনি জিজ্ঞেস করতেছে যে আমাকে কেন রাখছেন। তখন বলতেছে যে এদের সাথে কালকে এরকম একটা ঘটনা ঘটছে, এটা সম্পর্কে কিছু জানতে চাচ্ছি। তো আম্মুকে জিজ্ঞেস করলো সালাম দিয়ে যে আপনি কি নামাজ পড়েন। আম্মু বলে হ্যাঁ আমি নামাজ পড়ি। তা আমাকে জিজ্ঞেস করলো যে আপনি কি নামাজ পড়েন। তখন আমি বললাম না। এটা বলার সাথে সাথে একটা লম্বা একটা হাত লোমওয়ালা আমার ঘাড়ে এই পাশে 2টা মানে থাপ্পড় যেটাকে বলে দেয়, কিন্তু ব্যথা পাইনি। যখন থাপ্পড় দেয় তখন মনে হচ্ছিল যে
এই যে ওয়াইরিং এর কাজ করে যখন আগুন ছিটে না, এরকম একটা, কিন্তু ওগুলোর কোনো তাপ নেই, মানে এরকম ছিটতেছে আর আমি মানে স্পার্ক করেছে, স্পার্ক করছে, কিন্তু আমি ওইরকম কোনো অনুভূতি হয় নাই, কিন্তু দেখা যাচ্ছে আর কি আতশবাজি হলে যেরকম একটা ওরকম একটা লোমলা হাত খুবই নরম থাপ্পড় দিচ্ছে। তখন আমি ভয় পেয়ে গেছি, ভয় পেয়ে বলতেছে আম্মু আমাকে মেরে ফেললো। তখন ওই আস্তে মানে মহিলাদের মতো কণ্ঠস্বর নরম ভাবে বলতেছে যে নামাজ পড়িস না কেন? পরে হুজুর বলতেছে না এখন থেকে পড়বে, সমস্যা নেই, এখন থেকে পড়বে। তো আমার ছোট ভাইকেও সেম কথাটাই জিজ্ঞেস করলো, সেও বললো নামাজ পড়ে নাই। তো দেখলাম কি হাতটা আরো লম্বা হয়ে গেল, ওকে উপরে তুলে ধরতেছে, তো ওকেও মারতেছে। অন্ধকার ছিল, এটা কিভাবে মানে বুঝতে পারছি? কিছু কিছু অন্ধকারের সময় কিছু দেখা যায়, মানে ওরকম অন্ধকার না, মানে সরে যায় একটা সময়, চোখ ইমাজিনাস কাজ করে, কিন্তু অবয়ব কিছুটা হ্যাঁ দেখা যায়। তো আমার ভাইকে এরকম মনে হচ্ছে যে উপরে তুলে রাখতেছে। হুজুর ওনাকে থামালো, তো উনি রাগ করে আবার চলে গেছে যে এরা নামাজ পড়ে না, এদের সাথে আমি কথা বলবো না। তখন চলে যাওয়ার পর এরকম আবার শব্দ হচ্ছে, সে চলে গেল। তখন হুজুর আমাদেরকে আবার পরামর্শ করতেছে আমাদের সাথে যে এভাবে বললে তো হবে না, কখনো কি তোমরা নামাজ পড়ো না? জি পড়ি। তো তাহলে এখন জিজ্ঞেস করলে পড়বা? হ্যাঁ পড়ি, নামাজ পড়ি। আর হচ্ছে ওকেও বললো, আমার ছোট ভাইকে বুঝিয়ে এসেছে বললো। তারপর সে আবার সেই ধুমধুম আওয়াজ করে আসলো, আবার সালাম দিল, আবার জিজ্ঞেস করলো নামাজ পড়ি কিনা। তখন আবার বললাম হ্যাঁ নামাজ পড়ি। তারপর হচ্ছে আবার জিজ্ঞেস করলো যখন বলেন প্রবলেমটা কি, যে এই ছেলেটা কালকে এরকম এরকম হয়েছে, এটা কেন হয়েছে? তখন অনেকক্ষণ মানে কোনো আনসার নাই। কিছুক্ষণ চুপ করে থাকার পর বলতেছে কিছুদিন আগে এই ছেলেটা এমন একটা জায়গায় দাঁড়িয়ে প্রস্রাব করছে, আর তখন এটা কারো গায়ে পড়ছে, কিন্তু সে সেটা দেখে নাই, এই কারণে ওর সাথে এমন হয়েছে। তখন আর কথাগুলো মনে নাই ওরকম। তো হচ্ছে কি ওই যে কলাগুলি ছিল আর যে টাকাটা আমি রাখছিলাম, আমি দেখতেছি যে এটা অদৃশ্য হয়ে যাচ্ছে, মানে সবগুলা কলা, 5 কালি কলা আর 105 টাকা, এটা উনি নিয়ে গেছে, উনি চলে গেছে। আর হুজুরের কাছে মানে কি কি করতে হবে এটা হুজুরকে বলে গেছে। তারপর উনি চলে যাওয়ার পর আমরা লাইটটা অন করলাম, দেখলাম কলাগুলি নেই, কিছু পরিবর্তন আর কি দেখলাম। উনি যে আসছিল ওনার অনুভূতি আমি অনুভব করছি, আমাকে টাচ করারটা। তারপর হচ্ছে যে কলাগুলি এখানে সব দরজা জ্বালানো, হুজুর আমার সামনে বসা, এই যে এই কলাগুলো অদৃশ্য হওয়া, টাকাটা অদৃশ্য হওয়া। এমন কি হতে পারে না যে এটা লুকিয়ে ফেলা হয়েছে ওই রুমের মধ্যে? এরকম পসিবিলিটি জায়গা ছিল না, কারণ আমরা আগে থেকে রুমটা এরকম সিলেক্ট করছিলাম যেখানে আলো কম আসবে। আর মানে এটা কি আপনাদের বাসা? হ্যাঁ আমাদের বাসাতেই, মানে এটা পসিবল না। ইম্পর্টেন্ট থিং। তো হচ্ছে হুজুর তখন বলতেছে যে আমি যাই, আমি আবার ইয়াতে বসবো, বসে এটা কিভাবে প্রতিকার করা যায় আমি সেটা কালকে জানাবো। পানি পড়া বলে যে এটা সে আমাদেরকে দিবে। তো উনি নর্মালি চলে যায়। তারপরের দিন ঠিক আমাদেরকে বলে রাখে যে যে টাইমে আমি স্বপ্নটা দেখি, ওই টাইম ডিরেকশনটা ছিল যে 2টা 2:30টার মাঝামাঝি। তো এই টাইমে আমাদেরকে নামাজ পড়ে একটা খালি গ্লাস সামনে রাখতে বলে। তখন আর আলো টালো অফ টফ করার কোনো ব্যাপার না, একটা খালি গ্লাস রাখতে বলে। তো ওই টাইমে আমরা 3 জন নামাজ পড়ে যাই, নামাজ বিছাই একটা গ্লাস সামনে রেখে বসে আছি। তো বসে দেখতেছি যে গ্লাসটা অটোমেটিক পানি ভরে যাচ্ছে, কেউ টাচ করছে না, কেউ টাচ করছে না, কিছু না। একটা এটা তো আপনাদের বাসায়? হ্যাঁ এটা আমাদের বাসায়। আর হচ্ছে একটা সুন্দর স্মেল বের হচ্ছে। গ্লাসটা আপনারাই দিয়েছেন? হ্যাঁ আমরাই দিয়েছি, মানে নামাজ পড়ে যাই নামাজের সামনে আর কি রাখা। তো এই গ্লাসটা অটোমেটিক ভরে যাচ্ছে। তারপর ওই পানিটা আর কি বলে দিয়েছিল এই পানিটা যেন আমরা 3 জনেই খাই। পরে এই পানিটা খেলাম আমরা, আর একটা মানে পানির একটা স্মেল ছিল, ভালো একটা গন্ধ ছিল। এরপরে কি মোটামুটি? হ্যাঁ এরপরে আর এরকম কিছু হয়নি। আমি আসলে শুনতে শুনতে কয়েকটা জায়গায় পয়েন্ট আউট করেছিলাম। মানে প্রথমে যখন বলা হচ্ছিল যে জিন বা এই ধরনের কোনো কিছু যখন ডাকা হয় এইভাবে আসে, এবং আমার একটা সেম এক্সপিরিয়েন্স, আমি ছোটবেলায় যখন ক্লাস 8-এ পড়ি তখন আমি নিজেও এটার এক্সপিরিয়েন্স করেছি, আমি ছিলাম। এর আগেও আমি ডরে বলেছি এই অভিজ্ঞতাটার কথা, তাই আজকে আর বলছি না। সো আমার প্রথমে মনে ছিল যে সাজানো হইতে পারে। হ্যাঁ আমি হুজুরের বাসায় গেলাম, আমি ইয়ে করলাম, তো ওনার হয়তো সেটিং করা আছে, বাইরে থেকে মানুষজন আওয়াজ করবে। কিন্তু যখন আপনি বললেন যে এটা আপনাদের বাসায় করেছে, তখন আমার মাঝে একটু ডিফারেন্ট জিনিস মনে হচ্ছে যে আপনার বাসায় করেছে, আপনি রুম সিলেক্ট করেছেন। আসলে এই জিনিসগুলো তখন তো কোত্থেকে রুমে কি ঢুকবে না ঢুকবে এটা আপনি ভালো করে জানেন, কোথায় কি লুকানো যায় এটা আপনি ভালো করে জানেন। সো বাকি এটা কিভাবে ঘটেছে আমি আসলে এটা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। এটা হচ্ছে কি আমি যখন এটা আমার পরে পার্সোনাল এক্সপিরিয়েন্স আমার ফ্রেন্ডের সাথে বা যদি কারোর কাছে শেয়ার করছি, এরা আসলে ব্যাপারটা এভাবে নিত না, হাসতো, মজা করতো। তো একটা ইম্পর্টেন্ট কথা আমাকে হুজুরে বলেছিল যে ওনাদেরকে নিয়ে কখনো মজা করতে নাই। আর তুমি তো মুসলিম, তুমি এটা বিশ্বাস করতেই হবে ওনারা আছে। তো ওনাদেরকে টিচ করে কিছু বলবা বা মজা করবা, এটা আসলে ঠিক না।
আর এটা যে ঘটনাটা আসলে সত্যি এরকমটা হয়েছে, আমার নিজের চোখে তো আরো বিশ্বাস করতে পারবো না, আর যেটা আমার সাথে হয়েছে এটাও তো আমি ভুলতে পারবো না। এটাই হচ্ছে আসল বিষয়, যে বিষয়টা যতই আপনার হয়তো অবিশ্বাস্য বা হাস্যকর মনে হইতে পারে, এটা আপনাদের মনে হইতে পারে যারা শুনছে, কিন্তু যার সাথে ঘটে গেছে আপনার কাছে যতই বিষয়টা অবিশ্বাস্য, তার কাছে ততই বিষয়টা বিশ্বাস করার মতো, যেহেতু সে নিজের চোখে দেখেছে। আসলে এই ডিবেটের জায়গায় আসলে আমরা যেতে চাই না, আমরা শুধু এতটুকু বলতে চাই যে আমরা জাস্ট ওনার এক্সপেরিয়েন্সটা তুলে ধরেছি আপনাদের সামনে। এবার আপনারা নিজেদের লজিক দিয়ে আপনারা যদি এটাকে একসেপ্ট করতে চান একসেপ্ট করবেন, আপনারা যদি মনে করেন না ইটস নট একসেপ্টেবল দেন একসেপ্ট করবেন না। এটা প্রথম ঘটনা ছিল আপনার এই ধরনের কোন প্যারানরমাল জিনিস, যদি বলি প্যারানরমাল জিনিসের সাথে কানেকশন বা এক্সপেরিয়েন্স। এটা ছিল আমার আসলে লাইফে ফার্স্ট, মানে এর আগে আমি এরকম বিলিভ করতাম না, মজা করতাম যে এটা হয় কিনা এরকম। বাট ওই দিনের পর থেকে আমি এইসব জিনিস নিয়ে কোনো ফান করি না, ফান করি না। আসলে যে একটা অস্তিত্ব আমি অনুভব করছি, এটা আমি নিজেকে আসলে এই অনুভূতিটা যার হয় এটা সে আর কখনো অস্বীকার করতে পারে না। ওকে, এর পরের ঘটনায় চলে একটু ফানি, একটু মজার ঘটনা। সেটা হচ্ছে আমাদের আমরা ঈদের তো গ্রামে নামাজ পড়তে যাই, তো ওইটা অনেক আদিকাল থেকেই একটা খুব নাম করা ঈদগাহ মাঠ, ওর পাশে একটা নদী। তো ছোটবেলা থেকেই শুনে আসছি যে এখানে যদি কেউ অজু ছাড়া নামাজ পড়তে যায় একে নদীতে ফেলে দেয়। তো এরকম অনেক প্রত্যেক বাড়ি এরকম হয়, মানে কেউ কাউকে না কাউকে ফেলে দিচ্ছে নদীতে। আমি তখন ভাবতাম হয়তো পিচ্ছিল খেয়ে পড়ে গেছে অজু করতে গিয়ে, বা নদী পার হওয়ার সময় সবাই নাম দিচ্ছে যে ফেলে দিচ্ছে, এরকম একটা ব্যাপার। তো এক ঈদে আমরা সবাই নামাজ পড়তে গেছি, এখন আমি এটা রিসেন্ট মানে 2012 এর দিকে, তো নামাজ পড়তে গেছি গ্রামে, সবাই একসাথে নামাজ পড়তে গেছি। হুট করে আমার 2 কাতার সামনে থেকে একজনকে ঠাস করে উঠায় এনে নদীতে ফেলে দিচ্ছে। মানে কতটুকু ডিস্টেন্স ছিল? নদী মোটামুটি অনেক ডিস্টেন্স, মানে উড়াই নিয়ে ফালাই নাই, মানে কিভাবে ফেলছে যে উনি মাটির সাথে টাচ করে করে উনি পড়ে গেছে। জায়গাটা তো ঢালু ছিল না, ঢালু ছিল না, কিছুটা সমতল, তারপরে ঢালু। তো মানে কি বলে যে কাউকে ধাক্কা দিয়ে যদি ইচ্ছে করে প্রেসার দিয়ে ফেলাই দেই উড়ে না, মানে গড়াইতে গড়াইতে বা কোনো না কোনো ভাবে পড়ে যায়। তো এরকম পড়ে যাওয়ার পর মাথা গেড়ে গেছে। তো ওইটা আমি আর কি একটা মজার ঘটনা আমি দেখছি। এটা হয়তোবা মানে দেখে হয়তো মজার ঘটনা মনে হচ্ছে, আই থিঙ্ক যার সাথে ঘটেছে আসলে তার কাছে হুজুর দৌড়ে আইসা ওই যে মামার কি নামাজ পড়ায় এতগুলা মানুষের সামনে ঘটেছে। এটা অনেকে, মানে এটা হচ্ছে কি এটা নাকি প্রায়ই হয়, এজন্য মানুষ আগে থেকে সতর্ক থাকে। ওই ত্রিশালের এলাকায়, ত্রিশাল একটা গ্রামে একটা। ওকে, মানে আই থিঙ্ক যে যারা ওই এলাকার আশেপাশে আছে তারা মনে হয় বুঝেই ব্যাপারটা হয়তো সবার কাছে নোন আর কি। সো এই যে শেষের ঘটনা শুনলাম, খুব বেশি হরর কিছু না, আমার কাছে খুব অদ্ভুত কিন্তু এখানে হচ্ছে কি যে এটা হচ্ছে একটা মানে আদিকাল থেকেই নাকি এরকম একটা ব্যাপার ঘটে, মানুষ এটাকে একটু অন্যভাবে দেখে, যে এখানে গেলে পবিত্র হয়ে যেতে হবে, এটা নিয়ে মানে এটার সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না, যেরকম হয়। ওকে, সো এই হচ্ছে আপনার ঘটনা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আসলে মানে হয় না, অনেক সময় আপনার ভয় পাওয়ার জন্য অত কিছু দরকার নাই যে আপনাকে খুব বেশি মানে ভয়ঙ্কর কিছু দেখতে হবে। আপনার সাথে মাঝে মাঝে এমন কিছু নর্মাল ঘটনা ঘটে যায়, এই ঘটনাটাই আপনার মনের মধ্যে অনেক সময় ভয়ের অনুভূতি দিয়ে যায়, অনেক ভয়ের অনুভূতি, যেটা আপনার ক্ষেত্রে ঘটেছে। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে এবং বেস্ট অফ লাক আপনাকে, যে আপনি যে আপনার ফ্যাশন ডিজাইনিং করছেন, বিভিন্ন বাংলাদেশের লিডিং ব্র্যান্ডের সাথে কাজ করছেন, আপনার এই কাজটা আরো ভালোভাবে চলতে থাকুক। থ্যাংক ইউ এবিসি রেডিওকে। আর এর সাথে সময় হয়ে গেল বিরতিতে যাওয়ার, এবং এই বিরতির পর আবারও এসে আপনাদের সাথে যোগ দিব এবং সেই সঙ্গে আরো কিছু অতিথি আমাদের সাথে যোগ দিবে। তাদের কাছে চমৎকার কিছু ঘটনা রয়েছে, যতটুকু আমি শুনেছি একটু। সো খুব ভালো কিছু ঘটনা আমাদের জন্য অপেক্ষা করছে বলে আমার বিশ্বাস। বিরতিতে যাওয়ার আগে আমি একটু বলতে চাই, অনেকেই রয়েছেন যাদের অনেক ধরনের ঘটনা ঘটে গেছে, প্যারানরমাল ঘটনা কিংবা আপনার আশেপাশের মানুষের সাথে। সো আপনারা যদি সেগুলো এসে স্টুডিওতে এসে আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে আপনার জন্য একটা ফোন নাম্বার রয়েছে। ফোন নাম্বারটা হচ্ছে 096113892892। এই নাম্বারে ফোন করলেই আপনার কথাগুলো আপনি রেকর্ড করতে পারবেন। পরবর্তীতে ডর টিম আপনার রেকর্ড শুনে আপনার সাথে যোগাযোগ করবে। তো একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরছি, সাথেই থাকুন। শুনছেন এবিসি রেডিও FM 89.2, চলছে ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর মানে ভয়। প্রিয় শ্রোতা, বিরতির পর আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি
ডট চলছে এবিসি রেডিও এফএম 89.2 এবং সুমন আছে আপনাদের সাথে, সেই সাথে রয়েছে আরজি কিবরিয়া এবং আজকে স্টুডিওতে আমাদের সাথে বেশ কয়েকজন অতিথি রয়েছে। এরই মাঝে কিন্তু আমরা জিপসি ভাইয়ের ঘটনা শুনে ফেলেছি এবং জিপসি ভাইয়ের ঘটনা শুনে যেটা দেখতে পাচ্ছি যে অনেকের প্রতিক্রিয়া জানিয়েছেন থ্রু SMS, থ্রু ফেসবুক। সো আপাতত আমরা এই জিনিসগুলোতে যাচ্ছি না, এখন যেটা যাব যে পরবর্তী যে অতিথি আছে আমরা তার কাছে চলে যাব, তার ঘটনাগুলো শুনবো। তার আগে বলতে চাই যে এরকম আপনিও যদি চান যে ডরে আপনি আসতে চান এবং আপনার লাইফে ঘটে গেছে কিংবা আপনার আশেপাশের মানুষের লাইফে ঘটে গেছে সেরকম ঘটনা এসে আমাদের সাথে শেয়ার করতে পারেন। ফোন করে আপনাদের ঘটনাটা সংক্ষেপে রেকর্ড করতে হবে, তারপরে ডর টিম আপনাদের সাথে যোগাযোগ করবে এবং হয়তোবা নেক্সট উইকে দেখা যাবে যে আপনার ঘটনা আমরা শুনছি, সেই সাথে লাখ লাখ মানুষ শুনতে পাচ্ছে সারা বিশ্ব থেকে। ফোন নাম্বারটা একটু বলে দিচ্ছি আরো একবার, সেটা হচ্ছে 09613892892। আবারও বলছি 09613892892। এই নাম্বারে ফোন করলে আপনি আপনার ঘটনাগুলো রেকর্ড করতে পারবেন, সংক্ষেপে রেকর্ড করবেন, দেন অবশ্যই ডট টিম আপনাদের সাথে যোগাযোগ করবে। আসলে সবাই আমাদের কথার চেয়ে আমাদের যে গেস্ট রয়েছে তাদের কি এক্সপিরিয়েন্স রয়েছে সেটাই বেশি শুনতে চাই। ইনফ্যাক্ট আমি নিজেও এবং কিবরিয়া ভাই নিজেও সেটাই চাই। সো আর দেরি করি না, আমরা আবারও গেস্টের কাছে চলে যাই এবং শুরুতেই যেটা করতে হবে, সবাই তো যেহেতু পরিচিত আগে একটু হয়েছে, আরো একবার পরিচিত হই। আপনার নাম কি? আমার নাম হচ্ছে মশিউর রহমান চঞ্চল। চঞ্চল মানে চঞ্চল নামেই পরিচিত খুব সম্ভবত বেশি। ওকে, আপনি কি খুব বেশি চঞ্চল? না, দেখে তো মনে হয় না। এখন একটু স্থির। আচ্ছা যাক, স্থির থাকাটাই ভালো, কারণ স্থির যত থাকবেন হয়তোবা আপনার ঘটনাগুলো আমরা ওইভাবে একটু ভালোভাবে শুনতে পাবো। কারণ অনেকে হয়তো দেখা গেছে যে একটু এক্সাইটেড হয়ে যায়, নার্ভাস হয়ে যায়, সেক্ষেত্রে তাদের খুব ভালো ঘটনা থাকলেও আমরা ওইভাবে বের করে আনতে পারি না বা বুঝতে পারি না। ওকে চঞ্চল ভাই, আপনি থাকেন কোথায়? আমি মিরপুরে থাকেন? জি। কি করেন? আমি এমনি জব করি, প্রাইভেট ব্যাংকে রয়েছি। প্রাইভেট ব্যাংকে আছে। ওকে চঞ্চল ভাই, পরিচিত পর্ব তো শেষ, আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি হচ্ছে সুমন, আরো একবার নিজের পরিচয় দিয়ে নিলাম এবং কিবরিয়া ভাই বরাবর একটু চুপ রয়েছে। তো যাই হোক, আমি যতটুকু শুনেছি আপনার দু একটা ঘটনা এক্সপেরিয়েন্স যাই বলি না কেন আপনার চোখের সামনে ঘটে গেছে এবং আপনি প্রত্যক্ষ করেছেন। কোন ঘটনাটা প্রথমে শেয়ার করবেন? যেটা সর্বশেষ আর কি আমার লাইফের এক্সপেরিয়েন্স থেকে হয়েছে। সর্বপ্রথম না, সর্বশেষ। কিছুদিন আগে, এর আগে আরো ঘটনা ঘটে গেছে। 2 মান্থ আগে, 2 মাস আগে। এটা হচ্ছে আমাদের অফিস কলিগরা মিলে আমরা একটা রিভার ক্রুজ নৌভ্রমণে গিয়েছিলাম। তো সাথে আমার ফ্যামিলি ছিল, আরো 8 থেকে 10 জন আমরা কলিগ ছিলাম। তো কোথায়, কোন নদীতে? এটা হচ্ছে আপনার শীতলক্ষা নদী, ড্যামরা থেকে আমরা উঠেছিলাম। ওটা আমাদের ছিল যে 8 ঘন্টা। তো ওই দিন ছিল যে একটু মুন থাকবে, চাঁদের আলো, ফুল মুন থাকবে। তো আমরা চেষ্টা করেছি যে ট্যুরিস্ট গাইডদের সাথে কথা বলে যে এটা আমরা একটু রাতের দিকে ঘুরবো, কারণ মানে আপনারা নদীতে রাত বেশি কাটাচ্ছেন। এটা আসলে ঢাকা শহরে কখনো হয়ে ওঠে না, বিদায় আমরা এই টাইপের একটা অ্যারেঞ্জ করেছিলাম। ফ্যামিলি ছিল, কলিগদের সবার ওয়াইফ ছিল। তো যাই হোক, আমরা যেদিন গিয়েছি সেদিন দুপুরের পর আমাদের জার্নিটা স্টার্ট ছিল। আমরা এখান থেকে যেতে যেতে 3টা 3:30টার দিকে আমরা উঠেছি। আমাদের 8 ঘন্টার ইয়ে ছিল, ওইটা 4টা থেকে রাত্রে একটু বেশি হয়ে যায় বিদায় আমরা একটু শর্ট করে ওইখান থেকে চলে এসেছি, কারণ একটা অ্যাক্সিডেন্ট ঘটেছিল। অ্যাক্সিডেন্ট মানে আজকে আমি যেটা বলতে এসেছি। ওকে, মানে আপনাদের সেই জার্নিটা আপনারা একটু সংক্ষিপ্ত করেছেন কোনো কিছু একটা ঘটনার জন্য। ওকে, তাহলে হচ্ছে আমরা দুপুরের পরে ওই আমাদের ড্যামরা থেকে আমরা যখন জার্নি শুরু করি, তখন আমরা জার্নি শুরুর পরে আমরা প্রথমে যাই হচ্ছে জামদানি পল্লী আছে একটা, ওইখান থেকে আমাদের যাওয়ার কথা হচ্ছে জমিদার বাড়ি। এটা হচ্ছে রূপগঞ্জের, যারা গিয়েছেন হয়তো তারা চিনবেন। ওই জমিদার বাড়ির ছবি আমি আগের দিন দেখেছি, একটু কেমন জানি আমার কাছে আসলে কখনো ঢাকা শহরে যেহেতু জন্ম, আমি কখনো ভয় বা এই টাইপের কোনো কিছু ডর আমার কখনো ছিল না। তো জমিদার বাড়ির ছবি দেখে আমার কাছে কেমন জানি লেগেছিল, হঠাৎ করে ছবিটা দেখেই আমার মনের মধ্যে একটা কেমন জানি ছিল। তো আমি আসলে বুঝি না, আমার মনে হয়েছিল জমিদার বাড়ি মানে হয়তো এটা হয় একটু পুরনো লুক থাকে, একটু পরিত্যক্ত। এটা আমি ছবিটা আসলে আমি গুগল থেকে নামিয়ে দেখেছিলাম যে জমিদার বাড়িটা কিরকম, দেখি কালকে যাব। তো দেখতে গিয়ে একটু কেমন জানি লুকটা মনে হলো যে অ্যাজ ইউজুয়াল জমিদার বাড়ি এখন যারা গিয়েছেন তারা বুঝবেন যে অনেক পুরাতন, জরাকীর্ণ। তো আমরা যখন গিয়েছি তখন আমাদের ফার্স্টেই যাওয়ার কথা ছিল। আমরা জার্নিটা ওই দুপুরে লাঞ্চের কারণে একটু দেরি হতে আমরা জমিদার বাড়ি যে পৌঁছে যখন তখন একটু পরে সন্ধ্যা হবে। তো ওই সন্ধ্যার সময় যেটা আপনাদের আরো আগে পৌঁছানোর প্ল্যান ছিল, যখন সামহাউ এটা হয় না, আপনার সন্ধ্যার দিকে যে জমিদার বাড়িতে যখন আমরা এই যে লঞ্চ ছিল ওইটা যখন ঘাটে নামে তখনই একটু সন্ধ্যা ভাব। তো আমরা যখন ঢুকি তখন অনেক দূর হেঁটে তারপরে জমিদার বাড়িটা যেতে হয়। দূর থেকে জমিদার বাড়িটা দেখা যায়। তো একটা মাঠ
পার হয়ে যেতে হয়। ওখানে 2টা মাঠ আছে, আবার জমিদার বাড়ির সামনের দিকেও একটা পুকুর আছে। ওখানে যাওয়ার সময় দেখলাম যে লোকজনই আছে, খেলাধুলা করতেছে সন্ধ্যা শেষ দিকে। তো আমরা যখন গেলাম জমিদার বাড়ির সামনে ছবি টবি দেখলাম, আমাদের সাথে গাইড ছিল, তো বললো যে এটা পিছনেও যেতে পারেন। তো গাইডের কথা অনুযায়ী আমরা হঠাৎ করে 4-5 জন বললাম যে চলো পিছনে যাই একটু দেখি। সবাই যায় নাই, সবাই সামনে ছিল, আমরা ছবি তোলার জন্য পিছনে গিয়েছি। তো পিছনে যাওয়ার পরে যে গলিটা দিয়ে যেতে হয় সেখানে অনেকগুলো শিকড় নামানো ছিল, তো কেমন একটু ভয়ঙ্কর ছিল। তা আমরা বললাম যে এখানে ছবি তুলি, একটু অন্ধকারের মাঝে স্বেচ্ছেতে জায়গার মধ্যে ছবিগুলো সুন্দর আসতেছিল। কিন্তু যখন আমরা সামনে গেলাম তো ছবিটা দেখলাম, দেখার পরে দেখা গেল যে ডিএসএলআর ভিউর সময় ঝাপসা টাইপের একটা ছবি থাকে না, তো ওরকম একটা ছবি। তো তুললাম যখন, তখন এরকম মনে হয় নাই, কিন্তু সামনে যাওয়ার পর যখন দেখতেছি, যখন মনে হচ্ছে ছবিটা নাড়াচাড়া দিয়ে অস্পষ্ট একটা ব্লার, তো দেখতেই কেমন যেন একটা ভয় ভয় লাগতেছিল। তখন ঢুকার পরে আমার মনে হচ্ছে যে বাম দিকে তাকালাম, দেখলাম যে 2-3টা ঘর, কিন্তু ঘরগুলো দেখে মনে হয় যে এখানে থাকার মতো কোনো পরিবেশ না, অন্ধকার স্বেচ্ছেতে, আবার শিকড় আর একদম জরাকীর্ণ। তো ঢুকার পরে একটা ঘাসপালা, সামনের দিকে পিছনে একটা বড় পুকুর ছিল, ওদের ওইখানে মাছ চাষ করা হতো। তো আমাদের সাথে আমাদের গাইড ছিল, তো গাইড থাকার পরে তো আমরা যখন সামনে গেলাম, তখন পুকুরের ওইখানে যাওয়ার পরে হঠাৎ করে দেখলাম যে এই ঘরগুলো কারা থাকে। তো ওইটা নিয়ে কথা বলতেছিলাম, তা গাইড আমাদের জানালো যে এটা একটু রিস্কি, এখানে সবাই আসে না, তো আসলেও দিনের বেলায় চলে যায়। তা আমরা একটু ডিলে করে ফেলেছি, তো হয়তো এখানে মানে বেশিক্ষণ না থাকাটাই বেটার। আচ্ছা, শর্ট সময়ে চলে আসা আর কি। হ্যাঁ, তো এর মধ্যে হঠাৎ করে আমাদের মধ্যে একজন ছিল, সে হঠাৎ করে একদিকে হাঁটা শুরু করছে। তো হাঁটা শুরু করছে, তো এই সময় ওই সামনে চলে গেছে। তো আমি আবার ওই গাইডকে জিজ্ঞাসা করতেছি যে জায়গাটা একটু ভয়ঙ্কর, কেমন অন্ধকার, দেরি হয়ে গেছে মনে হয় চলে যাওয়াটা। তখন ও বলতেছে যে আসলে আমি আপনাদেরকে বলি নাই, আমাদের সারাদিন ঘোরার মধ্যে জমিদার বাড়ি ছিল বিদায় আমি বলছি, কিন্তু এটা একটু রিক্সি। ওই যে ওইদিকে একটা গাছ দেখতেছেন, ওই গাছের ওই জায়গাটা একটু খারাপ, তো আপনাদের উনি মনে ওইদিকে যাচ্ছে, তো ওনাকে না করেন। তো আমি বলছি না, ওনারা অনেক সাহস, আর ঢাকার ছেলেগুলো সমস্যা নেই। তো আচ্ছা কিরকম রিক্স? তো বলতেছে যে এটা নিয়ে অনেক হিস্টোরি আছে, এলাকার অনেক কিছু বলা বলে। দেখেন আপনারা এই গ্রামের খুব কম মানুষই এখানে আছে, দেখবেন যারা আছে সব বাইরে থেকে আসছে, গাড়ি নিয়ে ঘুরতে আসছে, খেলতেছে, লোকাল লোকজন খুব কম। এই পিছন সাইডটাতে ওরা অনেকে আসে না। তো পেছন সাইডের যে গাছটার কথা বলছিল, মানে এনভায়রনমেন্টটাকে খুব জঙ্গল টাইপের, মানে আমার আসলে মানে জমিদার বাড়ির পিছনের দৃশ্য এরকম, এটা আমার মধ্যে কখনো ছিল না। আমার মধ্যে জমিদার বাড়ির পিছনে একটা বাগান থাকবে, সুন্দর কিছু থাকবে, কিন্তু হয়তো অনেকদিন মানে আপনি পুকুরের কথা বলেছেন, শান বাঁধানো ঘাট। হ্যাঁ, শান বাঁধানো ঘাট, আর চারিদিকে গাছ, একটু মানে কেমন ছবিগুলো ভালো লাগতেছিল যে ছবিগুলো ভালো আসবে, কিন্তু একটা ব্যবসা গরম, আর ওই জায়গাটা একটু অন্ধকার, আর গাছগুলো কেমন যেন। আর আপনি মানে বলেছেন যেহেতু সন্ধ্যার দিকে, অলরেডি সন্ধ্যা, হ্যাঁ, অন্ধকার হয়ে গেছে, ছবি তোলার সময় লাইট মারতে হচ্ছিল। তো যখন ও যাচ্ছে, তখন ওর কথা শুনে আমার মধ্যে আমি ওরে ডাকলাম যে ওইখানে যাও না, চলে আসো। গাইডের কাছ থেকে ডেকেছেন। হ্যাঁ, তখন অনেকে হাসাহাসি করতেছে যে ওরা ধরবে, এটা ধরবে, এটা ধরবে, চলে আসতে বলো। তো আসতে বলতেছে, আসতেছে না। তো আসতেছে না বলার পর আমি ডাকতেছি, তাই এদিকে আসো, তাই ওইখানে যেও না। ওই কলিগটা সামনেই যাচ্ছে, পরে আমি একটু আগালাম, তখন দেখলাম ও আবার ব্যাক করতেছে। তো ব্যাক করার পরে আমরা যখন ওই জঙ্গলের ওই মানে সরু একটা রাস্তা দিয়ে পিছনে গিয়েছিলাম, তো আসার সময় সবাই চিন্তা করলাম যে এখানে ছবি তুলো, ওই সময় ছবিটা ভালো হয়নি, অস্পষ্ট বিদায় আমরা আবার ছবি তোলার জন্য। তো ওরে দাঁড় করালাম, ছবি তুললাম। ছবিগুলো আমি তখন খেয়াল করি নাই। তো যখন ওইখান থেকে যাওয়ার পর মাঠ পার হওয়ার পরে অন্ধকারের মধ্যে দিয়ে যাইতেছি, তো অবাক লাগছে যে ওর একটু কেমন জানি থমথমে, ও চুপচাপ। ওর ছবি তুলতে যাচ্ছে, ও যাওয়ার সময় যে কৌতূহলটা ছিল, আসার সময় ওই কৌতূহলটা নাই। তো ওরে দাঁড় করালাম, তার বিহেভিয়ার চেঞ্জ, মানে স্তব্ধ, ও কোনো কিছুই বলতেছে না। তা আমরা দুষ্টামি করছি, ও দূর থেকে শুনে নাই বিধায় মনে হয়েছে। তো সামনে আসার পর ও চুপ, একদম চুপ। তো ওরে দাঁড় করালাম, ছবি তুলতে বললাম। ওর ছবিটা তোলার সময় আবার কেমন জানি একটা ছবি হলো, যেটা মানে ওরে দাঁড় করাইতেছে, ও দাঁড়াইতেছে না, হাঁটতেছি। তো ওইটার সময় ছবিটা কাঁপাকাঁপি একটা ছবি, উপরে শিকড় ছিল, জায়গাটা দেখলে যে যাবেন সে বুঝবেন যে জায়গাটা কিরকম ভয়ঙ্কর। তো আসার পরে নৌকা সন্ধ্যা হয়ে গেছে। তো আসার পরে মাঠের ওই জায়গায় আর একটা ছোট ছোট মন্দিরের মতো পুরাতন, মানে আমি যাওয়ার সময় খেয়াল করি নাই, আসার সময় দেখলাম ও ওই জায়গাটা আবার দাঁড়াইছে। তা আমি ভাবলাম যে আবার মনে ছবি তুলতে চাইছে এর জন্য। তো ওইখানে দাঁড়ায় ওই মন্দিরের মতো, যেটা ওগুলোকে পরিত্যক্ত ছোট 2টা ছিল, মানে মঠ টাইপের। আমি আসলে ওইটা মানে আগের আমলের, আমি এই জন্য বললাম যে হয় কি অনেক সময় জমিদার আমলের যে স্ট্রাকচার গুলো থাকে ওই ধরনের, মানে মঠ টাইপের যেগুলো আসলে ইউজ হয় না, কিন্তু ওইটা কিন্তু বসবাসের জন্য করে না, বা ভিতরে ওরকম স্পেস নেই। ও আইসা ওটার মধ্যে এখন ঢুকতে চাচ্ছে। তো আমি ডাকতেছি যে মনে ছবি, এখন রাতের বেলা তো ছবি ভালো আসবে না, এর জন্য ছবিও তুলতে চাচ্ছে। তো ওরে ডাকছি,
দুইবার ডাকার পরেও আসতেছে না। পরে যে গাইডটা ছিল সে বলতে চাই সবাই চলেন তাড়াতাড়ি এখান থেকে, আমাদের দেরি হয়ে যাচ্ছে। তো তারপর ও আস্তে আস্তে হাঁটলো। হাঁটার পরে আমরা যখন নৌকা উঠলাম তখন ও হঠাৎ করে খেয়াল করলাম মানে নৌকার কর্নারে চলে গেল, চুপ করে উপরে যে বসে, কোনো শব্দ নাই। তো আমরা যখন যাচ্ছি, আমাদের রাতের বারবিকিউ ছিল, তো আমরা আবার একটা পাশে বারবিকিউর জন্য দাঁড়াইছি। তো পার করার পরে বারবিকিউ যখন আমাদের যে চাচা ছিল, তো উনি বারবিকিউটা করতেছে, তো আমরা মজা করতেছি যে এই প্রথম এরকম একটা ফিলিংস। তো চাচা ছিল বলতে মানে চাচা বলতে গাইডের যে মানে ট্যুর কোম্পানির যে একজন লোক নৌকাটা চালাতো, সেই আবার ওই আমাদের বারবিকিউ মশলা টশলা মেখে ওগুলা ready কোথায় করছিলেন বারবিকিউ? ওই নৌকার মধ্যেই, কিন্তু এক পাশে ওই মানে- বাতাস আসবে দেখে ওরা আবার এক পাশে চাপ, মানে কি ওই ঘাটে, ওই ঘাটে, জমিদার বাড়ির হ্যাঁ, ঘাটে নাকি আপনারা জমিদার বাড়ির ঘাটেই। আচ্ছা ঠিক আছে, ওইখানটাই উনি দাঁড় করাইছে। তা আমি বললাম যে মুভ করতে করতে বললো যে না, বাতাস হলে আর বারবিকিউটা হবে না, এখান থেকে ইয়া করতে হবে। এই সময় হঠাৎ করে ও একটা চিল্লান দিয়ে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে আমরা সবাই দৌড়ে গেলাম। তখন সবাই পানি টানি দেওয়ার জন্য সবাই অস্থির হয়ে গেছে। তখন ওই চাচাটা জিজ্ঞেস করতে যে আপনারা ওইখানে গেছিলেন, উনি কি ছিল? তা আমাদের সবাই মাঠের ভিতরে যায় না। তো আমার ওই তখন গাইডের কথাটা বারবার মনে হচ্ছিল, মানে যে একমাত্র উনি এই ছেলেটাই বা আপনার এই কলিগটাই হচ্ছে ওইদিকে ওইদিকে গিয়েছিল। তো যখন ওই আমাদের যে মাঝি উনি যখন বলতেছে যে আপনারা ওইখানে পিছনে কেউ গেছিলেন, তখন আমি বললাম যে উনি তো পিছনে গেছিল। তো যখন গাইডের কথার সাথে কেমন যেন একটা রূপকথার মতো মনে হইতেছিল, যে গাইড বললো এরকম, আবার উনিও কিরকম মানে চেহারাটা একটু বুড়া টাইপের ছিল। তো বলছে ওইখানে যাওয়াটা মানে ঠিক একটু হয় বয়স্ক বয়স্ক, উনি হ্যাঁ। কি ওই এলাকারই ছিলেন? উনি হচ্ছে যে এই আমরা যে জামদানি পল্লীতে গেছিলাম ওই জায়গার স্থানীয়, মানে ওই আশেপাশে। হ্যাঁ, ওরা প্রতিদিনই গাইড, তো ওরা প্রতিদিনই এইগুলা মানে ওই জায়গায় যায়, ওইটা রেগুলার যায়। হয়তো ওরা ওদের শিডিউলে দেখি দুপুর বেলা ওইটা যাওয়ার জন্য, কিন্তু সন্ধ্যায় আসলে ওরা কখনো করে না। পরে ও পরে যাওয়ার পরে যে জিনিসটা হলো যে অনেকক্ষণ পানি টানি দেওয়ার পরে উঠলো, তো মাঝি আমাকে বলতেছিল যে ওইখানে যাওয়াটা ঠিক হয় নাই, ওইখানে অনেক রকম বাজে বাতাস টাতাস থাকে, দেখেন যে ওনার আবার কোনো সমস্যা হলো কিনা। তো হঠাৎ করে যখন ও জ্ঞান ফিরলো, ও আমাদের কারোর সাথে কথা বলে না। আমরা জিজ্ঞাসা করি, কোনো কথা শব্দ নাই, ইয়ে নাই। পরে তো একটু ভয় পেলাম। পরে ওই চাচা বললো যে একটু বাতাস টাতাস লাগতে পারে। তো ওর সাথে কথা বলতে যাই, ও কোনো উত্তর দেয় না। বলতেছে যে বারবারই একটা কথা বলতেছে যে আমি ওই দিকটা আবার যাব, ওই জায়গাটা আমার ভালো ওই লাগছে, গাছের ওখানে, গাছের ওইখানে, যে হ্যাঁ। গাছটাতে যেতে নিষেধ করা হয়েছে। হ্যাঁ, তো এখন চাচা বলতেছে না, ওইখানে আমরা যাওয়াটা ঠিক হবে না, আমরা এখান থেকে চলে যাব। তো ও কিছুতেই মানে ওইখানে আবার যাবে, কারো কথা শুনতেছে না, সবাই হাত দিয়ে ধরতেছে, থামাইতে চেষ্টা করতেছে, কিন্তু ও থামতেছে না, ও দিকটা যাবে। তো যাই হোক, ওইখান থেকে আমরা একটু ভয় পেয়েছিলাম যে কি হলো। তা আসলে ওইখান থেকে ভয় শুরু, এখানে কিন্তু ভয় শেষ না। শেষ না বলতে যখন রাত্রে আমরা ব্যাক করলাম, ও বাসায় চলে গেল। হ্যাঁ, যাওয়ার পরে ওর বাসার কাছাকাছি আমরা নামিয়ে চলে গেছিলাম। তো পরের দিন সকালে ওর আম্মু ডাকলো, তো আমরা বাসায় গেলাম, আমি একা গেলাম। ওর সিমটমটা খুব ডেঞ্জারাস ছিল, ওর চুল টুল ইয়ে মানে টোটাল একটা অ্যাবনর্মাল। আমার তখন একটু ভয় লাগতেছিল যে কি হলো। তো যাই হোক, এর মধ্যে ওরা এক হুজুরকে নিয়ে আসছে। তা এর মধ্যে ও দেখলাম যে দাঁড়ায় বারবার বলতেছে আমার ওইখান থেকে কেন আনলা, ওইখান থেকে কেন আনলা। মানে ওই ছেলেটা তখন বলতেছে ওইখান থেকে কেন আনলা। তখন ওই যে হুজুর ছিল ওদের বাসায়, সে কি পানি টানি মারতেছে। পরে উনি পানি মারার পরে সাথে সাথে দেখলাম যে ও আমাকে দেখলো, দেখা বলতেছে মানে মনে হলো যে ওর লুকটাই চেঞ্জ হয়ে গেল। আরে কেমন আসছো, কখন আসছো। কিন্তু এতক্ষণ ধরে ওরে যে আমরা সবাই দেখতেছি, ওর মধ্যে এই ফিলটা ছিল না। এমন মনে হলো যে হঠাৎ করে ঘুম থেকে উঠেছে আর কি, মানে হঠাৎ দেখছে। আমি কখনো এগুলো বিশ্বাস করি না, কিন্তু হুজুর পানি মারার পরে সে পড়ে গেল। পরে হুজুর বললো কি যে ওকে একটু ফ্রেশ করে নিয়ে আসো ওয়াশরুম থেকে। তো ওর মামা ছিল, ও নিয়ে গেল। পরে আসার পরেও আমাকে দেখা মানে কেমন আসছো, কখন আসছো, মানে একটু স্বাভাবিক হলো। ঠিক আছে, তো যখন আমি আসলে এরকম মানে পানি পড়া বা আগের যে আমলের একটা এগুলা ওরকম আমি কখনো দেখি নাই, বা কখনো আমার ওইটার মধ্যে কোনো ফিল আসে নাই। তো ওই দিন আমি অনেক অবাক হয়ে গেছি যে না, আমার কাছে মনে হইতেছে আমি এটা কিসের মধ্যে আছি, যেটা কি রিয়েল। তো যাই হোক, পরে ওইখান থেকে সে ওই দিন কথা বলছে। তারপরে কথাটা তো বলে চলে আসছে, কিন্তু আমার কাছে কেমন জানি একটু প্রবলেম মনে হয়েছে। তার 2 দিন পরে আবার বাসা থেকে মেসেজ আসলো যে অসুস্থ। পরে গেলাম ওদের বাসায়। পরে একটা হুজুর ছিল, তো ওনাকে নিয়ে গেছিলাম। তো ও আবার নাকি ওইখানে যেতে চায়, পরে ওই গাছের ওইখানে। তো হুজুর আবার ইন্ডিয়া থেকে পড়াশোনা করেছিল শুনেছি আমি, এটা আমাকে একজন বলেছিল যে খুব ভালোই ব্যাপারে। পরে হুজুরকে বললাম, পরে হুজুর কিছু হাদিয়া নিচ্ছে এলো, ওইটা দিলাম। পরে উনি কি করলো, ওই যে আপনার বিভিন্ন বলতে, হ্যাঁ, মানে প্রথম দেখলাম এই চক দিয়ে এঁকে, পরে কাটাকাটি করে কিভাবে ওরা বললো। তারপর থেকে আর কোনো সমস্যা হয় নাই। তারপর থেকে আমার যে কলিগ স্বপন ভাই, তারপর দেখলাম যে না, একটু ঠিক হয়ে গেছে। তারপর ওইরকম আর তখন ওর সাথে কথা বলতাম যে এরকম আগের ঘটনা, তো বলতো না ওরকম কিছু না। তা আসলে একটা খারাপ সময় পার করেছি আমরা, ওইটাই। এখন উনি সুস্থ আছে। এখন উনি সুস্থ আছে।
যাক, ফাইনালি হচ্ছে সুস্থ আছে, এটাই হচ্ছে বড় কথা। যেভাবে হোক, এই জন্যই বলি যে মাঝে মাঝে কিছু কিউরিওসিটি আপনাকে অনেক সময় অনেক কিউরিওসিটি অনেক কিছু জানতে সাহায্য করে, আবার অনেক কিউরিওসিটি অনেক সময় আপনাকে অনেক বিপদের দিকেও লার্নিংও থাকে এখান থেকে। হ্যাঁ, সো কিছু কিছু জিনিস আপনি অ্যাভয়েড করে যাওয়াই ভালো। কিছু কিছু রহস্য আছে যে রহস্যগুলোকে আসলে রহস্য ভাবেই থাকতে দেওয়া উচিত। এই ধরনের যে জিনিসগুলো থাকে, এই ধরনের জিনিসগুলো কিছু কিছু জায়গার সাথে বিলং করে। তো আমার মনে হয় যে ওই এক্সিস্টেন্সে আপনি বিশ্বাস করেন বা না করেন সেটা আপনার মধ্যে থাকাই বেটার, কিন্তু ওই জায়গাগুলোতে যে ওদের কোনো কিছুতে ডিস্টার্ব না করাটাই হয়তো বুদ্ধিমানের কাজ। তো যাই হোক, এনিওয়েজ এখানে আমরা বলতে পারি যে একটা হ্যাপি এন্ডিং, কারণ যেহেতু উনি সুস্থ আছে এখন। হ্যাঁ, সো এটা একটা ভালো খবর। ওকে চঞ্চল ভাই, এরপরে তো আরো একটা ঘটনার কথা আপনি এর আগে অফ দ্য রেকর্ড আসলে আমার মানে ওইটা তার অনেকদিন আগেই ছিল। আমার লাইফে দুইটা ঘটনাই আমি আপনাদের কাছে বলার জন্য এসেছি। সেটা হচ্ছে ওইটা ছিল হচ্ছে আমাদের বন্ধুরা মিলে, আমরা তখন মানে এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে, তো বন্ধুরা বলতেছে চলো কোথা থেকে ঘুরে আসি। তা আপনারা যারা মিরপুর থাকেন তারা চিনবেন, মিরপুর বেরিবাদ, মিরপুর 1-এ। তো ওইখানে বর্ষাকালে নৌকা চলে, নৌকা দিয়ে একটা সাদুল্লাপুর গ্রাম আছে, গোলাপ বাগান বললেই সবাই চিনে। তো ওই গোলাপ বাগান তো আমরা কখনো যাইনি, তো বন্ধুরা মিলে ঠিক করলাম যে আমরা ওইখানে যাব। তো একদিন এরকম একটা দিনেই ফ্রাইডেতে আমরা করলাম, আমরা 7-8 জন মিলে ওই ট্রলারে করে আমরা মিরপুর 1 থেকে এই মাজারের ঘাট থেকে আমরা স্টার্ট করেছিলাম। তো এখান থেকে গিয়েছি, ওইখানে আমাদের আসলে হঠাৎ করে ঝোঁকের বসে চলে যাওয়া। তো বিকেল বেলা আমরা যখন রওনা দিই, তখন আমরা বিকেল বেলা রওনা একটু দেরি করে ডিসিশন নেওয়ার কারণে তো ওই ট্রলার ঠিক করলাম যে যাবো কোথায় যাবেন, সাদুল্লাপুর। তো বলছে ঠিক আছে, যেতে আপনাদের আপ ডাউন এত টাকা লাগবে। তো আমরা রওনা দিলাম। তো বলছে যে তাড়াতাড়ি বেশিক্ষণ দাঁড়াবেন না, কারণ সময় কিন্তু কম। তো আমরা বলছি আমরা সন্ধ্যার আগে চলে আসবো। তো আসলে এত দূর আমরা তো জানতাম না, মানে ট্রলারওয়ালা কেন আমাদেরকে এই সন্ধ্যাবেলা রাজি হলো আমরা বুঝি নাই। তো পরে জানলাম যে ওই ট্রলারওয়ালার বাড়িটাই ওইখানে। তো সে একটা বাড়িতে দেখা করে আসবে, প্লাস আমাদের টিপটাও নিয়ে আসবে, এর জন্য সে যাওয়ার জন্য রাজি হয়েছে। তো যখন গেলাম সন্ধ্যাবেলা, হঠাৎ করে ওই জায়গার কাছাকাছি যাওয়ার পরে এখানে একটা পানির মাঝখানে একটা শ্মশান ঘাট আছে, যারা ওদিকে যায় তারা চিনতে পারে জায়গাটা। তো হঠাৎ করে সন্ধ্যা হয়ে গেল যেতে যেতে। তো ওইখানটায় ওই সময় একটা মেঘলা মেঘলা পরিবেশ ছিল, বর্ষাকাল যেহেতু বৃষ্টির মতো একটা আবহাওয়া তৈরি হলো, বৃষ্টি হবে 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 হবে। তো অনেক প্রচন্ড অন্ধকার, মানে নৌকার মধ্যে থেকে এরকম ওই সাইডটা একটু গ্রামের মতো, যেহেতু কোনো লাইট টাইট নাই, একদম অন্ধকার, মনে হচ্ছিল যে এখানে কেউ নাই। তো এই সময় এরকম বৃষ্টি শুরু হলো যে আমরা আসলে ঘাট পর্যন্ত যাইতে পারি নাই। তো বলছি এই জায়গাটা একটু দাঁড় করানো যায়, জায়গা আছে। তো ওই গাছটার নিচে ওইখানটায় যা এরকম হয়েছে যে ওইখানে আসলে পানি পড়ে না, এরকম কোনো স্পেস নাই। ওইটা একটা ঘাট, শ্মশান ঘাট, তার মাঝখানে একটা বড় বট গাছ আছে, চারিদিকে গোল, আর আপনার চারদিকে নৌকা দিয়ে ওইখানে যেতে হবে। আচ্ছা, মানে চতুর্দিকে পানি, চতুর্দিকে পানি, পানির মাঝখানে। এটা বর্ষাকালে এটা ডুবে যায়, অন্য সময় নাকি এটা একটু মানে স্পেস থাকে হাঁটার। তো বর্ষাকালে ওই মাঝখানে ওইখানে নৌকা ওইখানে দাঁড় করালো। তো বলতেছে দেখেন এইখানে কোনো বেয়াদবি টেয়াদবি করেন না, সবাই সুন্দরভাবে থাকেন। তো আমাদের এই কথাটা কেমন জানি খটকা লাগলো যে বেয়াদবি বলতে কি। তা আমরা নৌকালার সাথে বেয়াদবি মানে একটু বুঝলাম, মানে এটা আপনাদের ইগোতে লেগেছে। হ্যাঁ, যে বেয়াদবি। পরে বলতেছে যে এটা একটু অন্ধকার আর একটু ভয়ঙ্কর জায়গা, তো এখানে কেউ আসে না, এদিক দিয়ে যাইতে আইতে অনেক সময় অনেক রকম ঘটনা আছে। তো আপনারা আসলে এখানে যেহেতু বিপদে পড়ছেন, তা আপনারা এইখানে একটু মানে উল্টাপাল্টা কোনো কিছু করেন না, মানে গালাগালি বা অন্যরকম কোনো কিছু। তা আমরা তখন বুঝতে পারি যে না, এটা একটু নীরব এলাকা, হয়তো শ্মশানঘাট যেহেতু নাম শুনলেই তো ভয় লাগে। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি, হঠাৎ করে একটা ঝড়ের মতো একটা গাছের ডাল এসে আমার এক বন্ধুর গায়ে পড়ে, ওর সাথে সাথে এখানে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে ওর কোনো কথা নাই। চঞ্চল, একটু থামাচ্ছি আপনাকে। আপনার এই ঘটনার পরবর্তী অংশ আমরা বিরতির পর এসে শুনতে হবে, আসলে বিরতির সময় হয়ে গেছে। আচ্ছা চঞ্চল ভাই, বিরতির আগে যা শুনছিলাম আসলে এর পরে কি হয়েছিল? ওর সাথে সাথে এখানে পড়ে গেল, পড়ে যাওয়ার পরে ওর কোনো কথা নাই। তো আমরা সবাই ধরাধরি করতেছি, নৌকা আলো আমাদেরকে হেল্প করলো, ওর কোনো কথাই নাই। আর চোখগুলা কেমন কেমন বড় হয়ে গেছে আর শুয়ে পড়ছে, মানে কেমন জানি, মানে আমরা সবাই ওর দিকে তাকে, কিন্তু ও আমাদের দিকে তাকাচ্ছে না, ও আমাদেরকে ভেদ করে উপরের দিকে তাকানোর চেষ্টা করতেছে। মানে ডাল যে গাছের উপরে, গাছের ডাল ভেঙে পড়েছে। তো সাথে সাথে যখন আমরা ওরে একটু নাড়াচাড়া দিলাম, দেওয়ার পরে তখন আমাদের দিকে তাকালো, বললো উপরে দেখছিস কি? তখন আমরা বললাম উপরে কি? পরে বলতেছে যে কে জানি আমার এই ডালটা গায়ে মারলো। পরে আমরা বললাম কি বলো, এটা তো গাছ থেকে ভাঙা পড়ছে। তো বলতেছে না, আমার মনে হচ্ছে যে কে জানি ডালটা মারছে, একটা লোকের মতো দেখলাম। হ্যাঁ, ও প্রচন্ড ব্যথা পাইছে। ব্যথা পাওয়ার পরে যাকে আমরা পানি টেনে দিয়ে ওকে ঠিক করছি। এরপরে ও কিছুতে এখানে থাকবে না, এখান থেকে চলো, এখান থেকে চলো। পরে যখন ওর সাথে কথা বলি, তখন ও বলতেছিল যে ওইখানে ও কি জানি দেখছে, কি দেখছে সেটা বলতে পারতেছে না। তখন আমরা সবাই ভয় পেয়েছি। তো নৌকাওয়ালা ওই জায়গার গ্রামের, উনিও দেখলাম যে কেমন বলছে ভাই তাড়াতাড়ি চলেন। পরে ওরে নৌকার মধ্যে নিয়ে বললাম যে কি হয়েছে বলো তো। পরে বলতেছে উপরে দুইজন লোক গাছের মধ্যে মারামারি করতেছিল, ওইখান থেকে মারামারি, ওরা ডালপালা ভেঙে মারামারি করতেছিল, ওইখান থেকে ডাল এসে পড়ছে।
তো যাই হোক, আমরা ওইখান থেকে কোনো মতে ওই ঘাটে গেলাম। ঘাটে যাওয়ার পরে ও চুপচাপ মানে কথা বলতেছে, কিন্তু আমাদের সাথে না, একলা ভিড় করার কথা বলতেছে, যাওয়া ঠিক হয়নি, যাওয়া ঠিক হয়নি, বারবার এই কথাটা বলতেছে। তো তখন নৌকালা ছিল, তখন বলতেছে যে ভাই আমরা তো ব্যাক করবো এত রাত্রেবেলা। তো বলতেছে যে ব্যাক করেন, কোনো সমস্যা নাই, তাড়াতাড়ি আমি চালায় নিয়ে যাবো। তো আমরা তাড়াতাড়ি করে ওইখান থেকে রওনা দিছি। রওনা দেওয়ার পর ওই ঘাটটার সামনে দিয়ে যাওয়ার সময় ও আবার বলতেছে ওই যে মারামারি করতেছে, আমি ওইখানে যাবো। তুমি ওইখানে যাবা কেন, মারামারি করতেছে তুমি এখানে? পরে বলতেছে না আমি ওইখানে যাবো, আমার ওইখানে একটা কাজ আছে। এতক্ষণ যেটা সে এখান থেকে পালিয়ে আসতে চাচ্ছিল, এখন ওইখানে যাবো বলতেছে। এটাই আমাদের মধ্যে ভয় ঢুকতেছে যে ও কেন যাইতে চাইতেছে। পরে বলতেছে আমাকে ডাকতেছে। পরে আমরা তো মানে ভয়ে, আর রাতের বেলায় কখনো এরকম আসলে নৌকা হয়নি, তার মধ্যে মানে আমাদের ভয় ছিল যে এখানে পুলিশ টুলিশ দেখলে এত রাত্রে কেন ঘুরতে আসছেন এগুলো বলবে, এর জন্য আমরা একটু ভীত ছিলাম। তো এরপর ওর এই ঘটনার পরে ভয়ঙ্কর একটা সময় কাটিয়েছি আমরা। ওইখান থেকে যখন আসছিলাম মনে হচ্ছিল যে পথটা মনে অনেক বড়, আরো বেশি ভয়ঙ্কর। আর দুই পাশে যেহেতু ওই পানি আর মাঝখানে দিয়ে আমরা যাচ্ছিলাম, তো যারা ওইখান থেকে যাতায়াত করেন তারা বুঝবেন যে সন্ধ্যার পরে ওইখান থেকে তেমন যাতায়াত করে না। তো আসলে এইটা ছিল একটা ভয়ঙ্কর বলতে কি, তখনই প্রথম মানে আমরা এই ধরনের কিছু একটা এক্সপেরিয়েন্স। তো ওই ছেলেটা পরের শেষের দিকে মনোরোগ একটা হাসপাতাল আছে মিরপুর, ওইখানে ওকে ভর্তি করা হয়। ভর্তি করার পরে ওইখানে এই ঘটনা ঘটে। হ্যাঁ, ঘটনাটা ঘটার কতদিন পরে তাকে ভর্তি করা হয়? ভর্তি করা হয় 7-8 দিন পর। কারণ হচ্ছে মানে এইটা ওদের এই 7-8 দিন তার মধ্যে বিভিন্ন অ্যাবনর্মালিটি বলতে কি, ওদের ফ্যামিলির একজন বলেছিল যে ওরে কোনো একটা কিছু আচর করছে, মানে ওরে এক জায়গায় নিয়ে যাওয়ার কথা। তো ওরা পরে আমাদের বলছে যে জানিস আমারে কি করছে? তা বললাম কি করছে? বলছে রাত 3টা বাজে মাইক্রো দিয়ে ওইখানে নিয়ে যাওয়া হয়েছে, ওই শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হয়েছে। সত্যি নিয়ে যাওয়া হয়েছে? হ্যাঁ, ওইখানে ফর ট্রিটমেন্ট। ওইখানে কিছু ওঝা বলে ওরা, উনি নিয়ে গেছে, টাকাও নিছিল অনেক। ওরা 3-4 জন ছিল, রাতের বেলা ড্রাইভার ছিল, ওর মামারা শুধু গিয়েছিল। মানে ওঝা বলেছে এইভাবে করলে তাকে ওকে ওইখানে নিয়ে যেয়ে গোসল করানো হয়েছে, ওকে পানিতে নামানো হয়েছে। ওই রাত 3টা বাজে ওরা ওইখানে গোসল করানো হয়েছে। তখন গোসল করানোর পরে ও একটু ভালো ছিল, কিন্তু সবাই বলতেছিল যে এইটা আসলে ওর ট্রিটমেন্ট না, মেডিকেলাইজেশন ট্রিটমেন্ট করা দরকার। পরবর্তীতে যখন ওর পরীক্ষা ছিল সামনে, আমাদের পরীক্ষা, অ্যাডমিশন টেস্টের জন্য পড়তে হবে, তো ওর একটা মেডিকেল ডাক্তার দেখানো। তখন মনোরোগে নিয়ে যাওয়া হয়েছিল। ওইখান থেকে বলা হয়েছিল যে ওর মাঝে মাঝেই সেন্সলেস হয়ে যায়, ওইটা ওর শরীরের ফিটনেস এর সমস্যা। ওরা পরে আগে এই ধরনের প্রবলেম ছিল আগে? না, আগে কখনো ছিল না। এটা জাস্ট ডাক্তার বলতেছিল যে ও সেন্সলেস হয়ে যায়, মাঝে মাঝে সেন্সলেস হয়ে যায়। পরে এটার সাথে কোনো প্যারানর্মাল কোনো কিছু নেই না। ওরা বলতেছে যে ওইখান থেকে কিছু একটা হইতে পারে, এটা আপনারা একদম অবিশ্বাস করেন না। ওই ট্রিটমেন্ট আপনারা করেন। আর এইখান থেকে যে মনোরোগের যে ট্রিটমেন্ট, ওরা পাগল বলতেছে না, কারণ ও সবার সাথে কথা বলতেছে, চিনতেছে, কিন্তু বলতেছে যে ওর প্রপার রেস্ট দরকার। ওকে 7-8 দিনের ইনজেকশন দেওয়া হয়েছে, কিছু ঘুমের ওষুধ দেওয়া হয়েছে, যে ওর প্রপার একটা রেস্ট হলে ওর কিছুটা আপডেট হবে। তো পরে মাস 3 পরে আস্তে আস্তে ও ঠিক হয়েছে। তো তখন আমরা মাঝে মাঝে কথা বলতাম কি হয়েছিল। পরে বললো আর কি যে ওই সময়টা আসলে তার একটা খারাপ সময় গেছে, যখন ওই রাতের 3টা বাজে পানিতে নামায় গোসল করানো হয়েছে, তারপরও একটু ফ্রেশ ছিল, বলছে আমার তখন ভালো লাগতেছিল। তো যাই হোক, এইটাই আমার আর কি আজকে বলার। আসলে এই ঘটনা থেকে আমি মনে হয় যে যারা শুনছেন এই মুহূর্তে তাদের একটা চিন্তা করার রয়েছে যে যেই জায়গা থেকে ভয় পেয়েছে এবং সেই জায়গাতে নিয়ে আবার ট্রিটমেন্ট করানো হয়েছে ওঝা দিয়ে, এবং এটা মনের উপর এমন একটা প্রেশার, এটা বড় ধরনের তার মানসিক প্রবলেমও দেখা দিতে পারত। আমার যে বন্ধুটা ছিল ওর নাম ছিল কবির। হ্যাঁ, ও খুব ভালো ছাত্র ছিল, মানে কিছুদিন আগেও মারা গেছে। হ্যাঁ, তো আসলে এরপর থেকে অনেক কিছু অ্যাবনর্মালিটি ওর মধ্যে ছিল, যেটা আসলে ওর মানে ব্রাইট ফিউচারের কোনো কিছু তার সাথে এক্সিকিউট করে নাই আমার মনে হয়। যাই হোক, আমি জানি না আসলে, তবে আমি বলবো যে এই ধরনের কোনো প্রবলেমের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের কাছে যাওয়াটাই সবচেয়ে বেটার কাজ। আমি জানি যে এই ধরনের জিনিসে অনেকেই বিলিভ করেন না, কারণ এই ওঝা ঝাড়ফুঁক যারা করে, আপনারা যদি একটু ভালো করে নিজের চিন্তা খাটান, 99% আপনি পাবেন সব ফ্রড, বাটপারি করা হচ্ছে, ধোকা দেওয়া হচ্ছে মানুষকে। সো এই জিনিসগুলা বিলিভ করবেন কি করবেন না সম্পূর্ণই আপনার ব্যাপার। তবে ডর টিম যেটা বলবে যে অবশ্যই কোনো প্রবলেমের ক্ষেত্রে আপনি ডক্টরের কাছে যান, ডক্টরের পরামর্শ নেন। আমি একটু বলতে চাচ্ছিলাম, এই অনুষ্ঠানের মাধ্যমে আমি একটা মেসেজ দিতে চাই যে বিশেষ করে যদি কোনো মেয়েদের এই টাইপের কোনো প্রবলেম হয়, তাহলে তাদের অবশ্যই সতর্কতার সাথে, কারণ এইখানটায় মানে আমার আরেকটা এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি, সেটা হচ্ছে যে মেয়েদেরকে অনেকভাবে যারা মানে হ্যারাসমেন্ট করা হয়। হ্যাঁ, আবার অনেকে আছে যে ওই মেয়েদেরকে নিয়ে অন্যরকম ইয়েতে চলে যায়। পেরেছি আমরা, মানে এইটা সতর্ক করার জন্য আমি থাকে, সেই চক্রে মানে খুব সহজে চেষ্টা করে যদি নারীদেরকে
ফাঁসানোর Divert জন্য, করে, বিভিন্ন কাজে হ্যাঁ, হ্যাঁ। বিভিন্ন ভাবে ব্ল্যাকমেইল করার জন্য। সো বি কেয়ারফুল, যে এই জিনিসগুলো থেকে খুব সাবধান থাকতে হবে, কারণ এটা নিয়ে অনেকেই আপনারা খোঁজ খবর নিলে অনেক ধরনের ঘটনা জানতে পারবেন। তো যাই হোক, অনেক ধন্যবাদ চঞ্চল ভাই, আপনার কাছ থেকে দুটো ঘটনাই আমরা শুনতে পেয়েছি। বিশেষ করে প্রথম ঘটনাটা আমার কাছে খুবই চমৎকার লেগেছে। এবং আপনাদেরকেও I know যে ধন্যবাদ। আমাদের যারা লিসনার রয়েছে তাদের কাছে অনেক ভালো লেগেছে বলে আশা করছি। ধন্যবাদ সুমন ভাই আপনাকেও। এতক্ষণ যে ঘটনাগুলো আমরা শুনছিলাম, দুজন অতিথির ঘটনা কিন্তু এরই মধ্যে শোনা হয়ে গেছে। প্রথমে আমরা জিপসি ভাইয়ের ঘটনা শুনেছিলাম, দেন আমরা শুনেছি চঞ্চল ভাইয়ের ঘটনা, এবং দুজনের ঘটনাই আমরা এখানে যারা আছে অ্যাটলিস্ট প্রত্যেকের কাছে খুবই ভালো লেগেছে। সো জানি না আমাদের লিসনার যারা আছে তাদের কি রকম লেগেছে, আশা করি যে ভালো লেগেছে, এবং ভালো নাও লাগতে পারে, কারণ এক একজনের ভয়ের লেভেলটা এক এক রকম। এক একজন আছে খুব অল্পতেই ভয় পায়, আবার অনেক এক্সট্রিম কিছুতেও ভয় পায় না। সো যাই হোক, আমরা আসলে জোর করে কাউকে ভয় লাগাতে চাই না, আমরা শুধু এক্সপিরিয়েন্স গুলো তুলে ধরি। এই এক্সপিরিয়েন্স কিভাবে আপনি নেবেন সম্পূর্ণই আপনার ব্যাপার। সো এবার চলে যাচ্ছে আমাদের পরবর্তী অতিথি, তার সাথে আমরা পরিচিত হই। আপনার নাম কি ভাইয়া? থ্যাংক ইউ সুমন ভাই। আমার নাম হচ্ছে সুমিত। সুমিত, ওকে। কি করেন আপনি? আমি একটা প্রাইভেট ব্যাংকে আর কি জব করছি। ওকে, আপনি থাকেন কোথায়? আমি এখন আছি আপনার সিদ্ধেশ্বরীতে। সিদ্ধেশ্বরীতে থাকেন, ওকে। এবার আমরা ঘটনার দিকে যাই। আমি যে গল্পটা বলবো আসলে এটা কি আসলে সেটা ভয়ঙ্কর নাকি আমি জানি না, বাট আমার কাছে সত্যি মনে হচ্ছে ঘটনাটা। এবং আপনার কাছে সেটা জি, ভয়ঙ্কর? আমার কাছে সেটা অবশ্যই ভয়ঙ্কর, এবং আমি ঘটনাটা বলতে চাচ্ছি। প্রথমে আমি তো প্রতিদিনের মতো বাসায় যাই। এটা কি ঢাকাতে ঘটেছে? ঢাকাতে আমার নিজের বাসায়। ওকে। আমার বাসার পাশে একটা সজনা গাছ আছে। হুম। সবাই বলে সজনা গাছ মানে হচ্ছে ভৌতি কোনো কিছু একটা থাকে। একটু মানুষ একটু, হ্যাঁ, ভয়ের চোখে দেখে। সবসময় থাকে। হ্যাঁ। তা আমি কখনো বিশ্বাস করি না। আমি যেহেতু আমি ওইখানে ছোটকাল থেকে বড় হয়েছি, আমি কখনো এরকম দেখিনি। দেখা গেছে যে আমার বাসায় আমার বড় ভাই বিয়ে হওয়ার পরে একটা রুম খালি হয়ে যায় আমাদের, তো ওই রুমে আমাকে থাকতে দেওয়া হয়। আমি প্রথম একলা ওই রুমে থাকার চেষ্টা করি। সো প্রথমে যখন আমি নর্মাল প্রতিদিন প্রায় 1 মাস খুব ভালোভাবে ছিলাম, কোনো সমস্যা দেখিনি। আমি রেগুলারের মতো প্রতিদিন ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমাতে যেতাম। অনেকেই বলে আমাকে মাঝে মাঝেই যে আমাকে বোবায় ধরতে বলে একটা কথা আছে। এটার সাইন্টিফিক ব্যাখ্যা হ্যাঁ, রয়েছে ব্যাখ্যা রয়েছে, মোবাইল জি, ধরার। জি। অনেকেই সেটা ধরে, অনেকেই এটা স্বীকার। তো এরকম আমাকে মাঝে মাঝে ধরতো। তো ঘটনাটা সেদিনকেও ঠিক রাত বলতে গেলে আপনার 3টা, 3:30, 4টা এরকম হবে, ভোরবেলার কাছাকাছি। আমি ঠিক আগের মতো ঠিক বোবা যেভাবে ধরে বলে কথা আছে, ঠিক ওইভাবে আমাকে ধরলো। আমি ঠিক টের পাচ্ছি আমার জোরে একটা কিছু চাপ দিচ্ছে আমার শরীরে। ঠিক আমি ডান দিকে ঠিক শুয়ে আছিলাম কাত হয়ে, ঠিক জোরে চাপ দিচ্ছিল আমার শরীরে, এবং আমার মনে হচ্ছে যে আমি কোনোভাবে নড়তে পারতেছি না। তো আমি নর্মাল মনে করছি ঠিক সেন্স থাকে, কিন্তু কোনোভাবে বডি কাজ করে না। তো নর্মাল আমি তো মনে করছি আমাকে সেম ভাবে ধরেছে। তো আমি নর্মাল চুপ চেষ্টা করে দোয়াটা পরে কোন রকমে ঠিক করলাম। কিন্তু সেদিনকে জানলাটা খোলা ছিল, এবং আমি জাস্ট মুভ যখন করলাম ঠিক তাকিয়ে দেখি কোথায় দেখেছেন? জানলার দিকে, এবং ঠিক আমার মানে ঠিক বিছানার পাশেই জানলাটা, এবং পাশে একটা আলমারিও আছে, আয়নাও আছে একটা। তো জানলাটা খোলা ছিল। আমি যখনই মুভটা করি, আমি তো নর্মাল মনে করেছি যে আমাকে বোবা ধরছে, আমি মানে জাস্ট চলে গেল। কিন্তু ঠিক আমার সামনে জানলাটা আমার মনে হচ্ছিল সাদা শাড়ি পরা একজন মহিলা, এবং বয়স্ক মহিলা, ঠিক সজনা গাছটা ঠিক পাশে, কিন্তু আমার জানলার পাশে ঠিক সজনা গাছটা ঠিক এমন ভাবে তাকিয়ে হাসতেছিল। মানে কোথায় তাকিয়ে আছে? আমার দিকে সোজা, আমার তাকে উজ্জ্বল, মানে সাদা শাড়ি পরা উজ্জ্বল একটা মহিলা। মানে আমি দেখে সাথে সাথে আমি জাস্ট প্রথমে ভয় চিন্তা করতে, এটা কি আমি সত্যি দেখতেছি নাকি আমার চোখে ভুল, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল আমি সত্যি দেখেছি ঘটনাটা। এবং আমি সাথে সাথে লাফ দিয়ে উঠলাম, উঠে সাথে সাথে আমি লাইটটা জ্বালালাম, এবং সাথে সাথে আমি জানালাটা বন্ধ করে দিলাম। যখন আপনি লাইট জ্বালিয়েছেন, জানালা বন্ধ করতে গেছেন, তখন কি ওই গাছের এখানে কিছু দেখেছেন? হ্যাঁ, ওখানে আমার বাতাস আসতেছিল সেদিনকে। কিন্তু ওই মহিলার কথা যে বলেছেন, মহিলাটা ঠিক আমার জানলার সামনে, আমার এখনো মনে আছে, ঠিক জানলার সামনে, পাশে আলমারি, ঠিক জানলার সামনে আমার তাকিয়ে আছে। না, আমি জাস্ট জানতে যাচ্ছি যে যখন আপনি উঠে লাইট জ্বালিয়েছেন, তখনও কি দেখতে পেয়েছেন? তখন পর্যন্ত আমি দেখতে পাচ্ছি, এবং আমার এখনো চোখে ভাসতেছে, এবং আমি এখনো রাতের বেলা আমি একটা লাইট জ্বালাই ঘুমাই স্টিল। এটা আসলে আমার ক্ষেত্রেও ঘটে। ইনফ্যাক্ট যে আমি ডর করার পর থেকে, আমি যখন একা থাকি বাসায়, পুরো রুমের একটা না একটা রুমের লাইট জ্বালানো থাকতেই হবে। আমি পুরো ডার্ক ঘুমাতে পারি না ডর শুরু করার পর থেকে। সো এইভাবে ভয় কারো ঢুকে গেলে এটা আসলে কারো পক্ষে ওই অন্ধকারটা নিতে পারে না। ওইটাকে আমি এইভাবে যে সত্যি একটা ঘটনা, আসলে ভৌতিক যে কোনো ঘটনা সত্যি দেখা যায়, আমার কাছে সত্যি মনে হচ্ছে না। এরপরে সজনা গাছটা কদিন পর কেটে ফেলে, বাট ওই সজনা গাছের যে ভৌতিক বলে একটা ঘটনা আছে, আমাকে সেদিনকেই সত্যি মনে হয়েছে। এবং ওই দিনের পর আমি সেদিনকে পুরো রাত লাইট জ্বালিয়ে ঘুমিয়েছি, এবং দোয়া পরে পুরো রুমে ফু দেওয়া হয়েছে। সেদিনকে আমি যখন আমার আম্মা যখন ডাকলো, আমি উঠলাম, উঠার পরে আমার বলতেছে তুমি সারা রাত কেন লাইট জ্বালিয়ে ঘুমাইছো। তখন আমি পুরোটা ঘটনাটাকে বললাম। উনি সাথে সাথে রুমে ফুটো দিলেন, এবং উনি বললেন যে এরকম ঘটনা হতে পারে, এটাকে তুমি ভুলে যাও, কারণ দেখা যাবে এটা তোমার মনে রাখলে তুমি ঠিক মতো ঘুমাতে পারবে না। বাট এরকম কাহিনী উনি বলছে, সজনা গাছ থাকলে আপনি তোমার এগুলো দেখতে হয়, বাট এটা তোমার বিশ্বাস করার কিছু নেই। তো যাই হোক, আমি তাও মনের মধ্যে, যেহেতু আমি দেখেছি, আমার চোখে এখনো ভাসতেছে, এটা প্রায় 6-7 বছর আগের ঘটনা, তো আমি সেই বিশ্বাসটা করে এখনো আমি রাত্রে লাইটটা জ্বালাই ঘুমাই। জানালা কি খোলা রাখেন? জানালাটা এখন লাগিয়ে রাখি, কোনোভাবেই খুলে রাখি না। এই ভুলটা আর ভোরবেলা, যদিও গাছ নাই, জি গাছটা নাই, কিন্তু আমার এখন সেই ভয়টা আছে।
তো এটা হচ্ছে আপনার লাইফের একটি প্রথম প্রথম একটা- এক্সপেরিয়েন্স জি, এই জি। ধরনের প্যারানর্মাল। অনেক আগে, অনেক আগে। তো এরপর আরো একটা ঘটনা তো সিলেটে কোথাও আপনার সাথে- জি, জি, সিলেটে- এটা কি ছিল? এটা ঘটনা ছিল, আমরা একটা ফ্যামিলি ট্যুরে গেছিলাম আমার এক নানির বাসায়, সেটা হচ্ছে গিলাসরা, এটা হাকালুকি হাওরের পাশে ওকে, কিছু একটা আছে। এলাকাটার যদি একটু বর্ণনা দেন, কিরকম পাহাড়ি এলাকা? এটা পাহাড়ি এলাকা, আপনার হাওরের পাশে যেরকম বাসা বলে পাহাড়ি এলাকা, ওইখানে আপনার পাহাড়ি পাশে অনেক বড় বড় উঁচা টিলার উপরে আমাদের বাসাগুলো থাকে, অনেক পুরানো, অনেকে সবাই স্থানীয় ওখানকার। আচ্ছা। তো দেখা গেছে হাওরের পাশে বলে কথা, তো হাওরের পাশে আপনার সবাই বলে হাওরে রাতের বেলা সমস্যা হয়, যাওয়াটা ঠিক না। তারপরে ওই বাসা যেটা বলে রাখাল, সবসময় বলে রাখাল ছিল আগে ওই বাসায়। আমার যে আত্মীয় বাসায় গিয়েছি, ওনার আব্বা রাখাল পালতো আর কি। তো এরপরে আর কি ওই রাখালকে দেখেনি। বাট আমি যখন প্রথম যাই তখনই আমি এই ঘটনাটা ঘটে। ঘটনা ছিল এরকম যে আমরা ওই দিন রাত্রেবেলা সবাই তো আমাকে বলতো যে রাখাল টাকাল আগে দেখতো। তো এই রাখাল দেখতে বলতে রাখাল বলতে হচ্ছে আগে ওই যে আপনার জিন পালতো, তো আচ্ছা, ওই জিন বুঝতে পালতে পেরেছি। রাখাল মানে বলে। রাখাল বলতে বোঝানো হচ্ছে যে আগে ভৌতিক কোনো কিছু, হ্যাঁ, যে- জিন পালতো এবং জিনটা ভালো জিন। তারা ঘরের কোনো ক্ষতি হতে দেখলে ওরা তখন বিভিন্ন রূপ নিয়ে মানে ঘরের মালিকের রূপ নিয়ে ওরা প্রোটেক্ট করতো, সে চোর হোক কিংবা যে হোক প্রোটেক্ট করার চেষ্টা করতো। তো সেদিনকে ঘটনা ঘটেছে, সেদিনকে আমাকে বলছে ঘটনাটা। জানার পরে আমি যখন ঘুমাতে গেলাম, আমরা সবাই ফ্রেশ ট্রেশ হলাম, সবাই একসাথে, আমরা 3-4 জন মিলে, আমার মামারা ছিলেন। তো সবাই যখন আমরা ঘুমাতে গেলাম, ঘুমানোর পরে আমরা ঠিক রাত তো অনেক রাত, তখন তো সবাই আমরা গ্রামে, যেহেতু আমরা 12টার মধ্যে প্রায় সবাই ঘুমিয়ে পড়ি, আপনার ঠিক রাত 2টা-3টা হবে। তো হঠাৎ আমি দেখলাম কুকুর, অসংখ্য কুকুর আপনার কোত্থেকে হাজির হলো। আমি সকালে কখনোই দেখিনি কুকুরগুলাকে ঘ্যাও 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 করতেছে। আমার তখন ঘুমটার ওই আওয়াজে ঘুম ভেঙে গেল। আমি তো হতবাক, আশেপাশে আমি নড়তে পারছি না ভয়ে। ঘটনাটা কি? আপনি কি একা ছিলেন? আমার সাথে আরো অনেকজন ছিল, বাট সবাই একদম গভীর ঘুম। গভীর ঘুমে আপনি আর শুনতে পাচ্ছেন? ওই সময়টা আমার ঘুমটা ভেঙে গেছে। আমি তো আসলে নড়তেছিও না, কারণ সিচুয়েশনটা এরকম যে আমি কখনোই এরকম ফেস করিনি। তো দেখা গেছে তখনই ঘেউ 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 করতেছে, আমি তো চুপচাপ শুনে যাচ্ছি। একটু পরে খুর গ্রামে আগে খুর পায়ে হাঁটতো মানুষ, খুর তো মনে হয় আপনি বুঝতেছেন। হ্যাঁ, বুঝতে তো পেরেছি। খুর পায়ে হাঁটা, আমি খুর আর খরম, খরম সরি, কাঠের যে খরম। ওকে। তো খরম পরে অনেকগুলা মানে স্টেপ দিচ্ছে একজন, টক টক টক। আমি নিজে কানে শুনছি, হাঁটতেছে। আমি সাথে সাথে তো আমি কোনোভাবেই আমি নিজে কানে শুনেছি, শুনে একটু পরে দেখলাম যে খট 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 করে অনেকক্ষণ হাঁটলো। হাঁটার পর আওয়াজও শেষ, কুকুরও কোনো শব্দ করছে না। তো এরপরে আমি আস্তে আস্তে ভয় পেয়ে চিন্তা করলাম যে আমি ঘুমিয়ে পড়ি। তখন আমি শুয়ে পড়লাম সাথে সাথে সেদিনকে। এরপরে আমি আর সেদিনকে রাত্রেবেলা কোনো ঘটনাই টের পেলাম না, অ্যাবনর্মাল টাইপের। সো আমি ওটা নিয়ে আর সকালে চিন্তা করিনি, বা কারোর সাথে শেয়ারও করিনি। ওকে, মানে যেহেতু কিছু হয় নাই, যেহেতু কিছু আপনি হয়নি, খুব বেশি আমি পাত্তা চিন্তা দেননি। নর্মাল জিনিস হতে পারে। সো 2 দিন পরে আমার কাজিন যিনি ছিলেন, আমার সাথে 2 জন কাজিন ছিল, তো হঠাৎ অফিসের কাজে ওদের তাদের চলে যেতে হলো। রাতে আমি একাই ছিলাম। তো সেদিনকে রাত কটা 2টা-2:30টার দিকে হবে, সেম ভাবে কুকুরের শব্দ হলো, প্রচন্ড কুকুরের শব্দ, ঘাউ 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 করতেছে চারদিক দিয়ে, এবং পায়ের আবার সেই ওই দিন রাতের মতো। ওই দিন রাতের মতো পায়ের শব্দ, খরমের শব্দ। কিন্তু শব্দটা এখন এত কাছে মনে হচ্ছিল যে আমার ঠিক দরজার পাশে, আমার ঠিক খাটের পাশে আচ্ছা। হচ্ছে আপনার দরজাটা, এবং ঠিক দরজার পাশেই আওয়াজটা আমি পাচ্ছি এখন, এবং হাঁটতেছে, এবং এবার আগের দিনের চেয়ে একটু বেশি ছিল। এবং আমি শব্দটা পাওয়ার সাথে সাথে আমি অনেকক্ষণ ভয় পাচ্ছিলাম। পাওয়ার পরে এবং আমি ভয়ে ভয়ে চিন্তা করতেছিলাম যে কি করব। তো ঠিক এর মধ্যে একটা গন্ধ আমি অনুভব করলাম। ব্যাপারটা চিন্তা কিরকম, মানে ব্যাডর ভালো একটু গন্ধ টাইপের, আপনার জলা জলা গন্ধ টাইপের একটা, মানে কিরকম গন্ধ, বাজে, হ্যাঁ, উদ্ভট গন্ধ একটা। আচ্ছা। সো আমি সাথে সাথে চিন্তা করলাম যে ঘটনাটা কিসের গন্ধ হতে পারে, এখন এটা কি কোনো কুকুরের গন্ধ নাকি শিয়াল আসলো। সো তখন আমি মনে মনে একটা সাহস অনুভব করলাম, নিজে চিন্তা করলাম দেখি। তো ওখানে যেহেতু আগে একটা ঘটনাটা কি আমাকে বোঝা দরকার, বাট নিজে একটু সাহস অনুভব করলাম, যেহেতু এটা কুকুর নাকি দেখার চেষ্টা করি। সো ওখানে দরজার পাশে একটা ছোট একটা ছিদ্র আছে, আমি চিন্তা করলাম দেখি এটার ভিতরে কি। তো আমি যখনই ছিদ্রের মধ্যে তাকালাম, দেখলাম যে একটা লোক হাঁটতেছে, এবং আমি যখনই তাকালাম ঠিক আমার দিকে বড় বড় আগুনের চোখে আমার দিকে তাকিয়েছিল। মানে ওই লোকটা যখন হাঁটছিল, দেখছেন যে হাঁটছে, দেখতে আছে, কিন্তু আমি যখনই ছিদ্রের দিকে তাকালাম, এবং সে সাথে সাথে মনে হচ্ছে আমাদের তাকিয়ে আছে, এবং এমন ভাবে তাকিয়েছে মনে হচ্ছে না আমাকে রক্তের মতো চোখ, লাল লাল হয়ে আছে চোখটা, মানে আপনার দিকেই তাকিয়ে, আমার দিকে তাকিয়ে, ওই ছিদ্র দিয়ে আপনাকে দেখছে। হ্যাঁ, মনে হচ্ছে আমি দেখতে পারছি এবং আমাকে সে টার্গেট করেছে। এরকম ভয়ঙ্কর একটা দৃশ্য দেখে আমি সাথে সাথে কেঁপে উঠি, এবং আমি এতটা ভয় পেয়ে যাই যে আমি জানি না আমি কি অজ্ঞান হয়ে পড়ে গেলাম নাকি আমি মানে নর্মালি ঘুমিয়ে পড়লাম, আমি জানি না। বাট সকালে আমাকে যখন ডাকলো, তখন আমাকে সবাই বললো যে কি অবস্থা, তোমার কি হয়েছে। কিন্তু আমি দেখলাম যে আমার শরীরে প্রচন্ড জ্বর, ব্যথা, আমি কোনোভাবেই শরীর উঠাতে পারছি না। তো সবাই বললো ঘটনাটা কি হয়েছে, কেন কেমন করতেছে। তো ঘটনা যখন আমি সবাই ওনাকে বললাম সকালে, তো সবাই আমাকে এটাই বকা দিচ্ছে যে তুমি এত সাহস করে দেখতে গেলা কেন, এটা দেখা তো কোনোভাবে উচিত। যখন তুমি দেখতেছো এটা অ্যাবনর্মাল কোনো ঘটনা, আওয়াজ শুনতেছো, তো তোমার তো বারবার আমি বলছি বাসায় এক সমস্যা আছে, তুমি কেন সাহস করে দেখতে গেলা। আসলে ওই দেখতে যাওয়াটা আমার চরম ভুল হয়েছে, এটা আমি পরে বুঝতে পেরেছি। বাট এটার পরে আমার পুরো সারাদিন জ্বর ছিল,
পরে যে হোক আমরা 2-3 দিন পরে মোটামুটি আমি সুস্থ হয়ে যাই। সুস্থ হওয়ার পরে আমরা ফুল ফ্যামিলি আমার বাসায় ঢাকা চলে আসি। তো এরপরে আর কি গেছেন কখনো ওই এলাকায়? এরপরে আর যাওয়া হয়নি, বাট আশা করছি নেক্সট টাইম আবার একটা ধরনের। এবার শব্দ হলে নিশ্চয়ই আর তাকাবেন না? এবার আর তাকাবো না। Okay. এবার হলে এইটাই বলি যে কিছু কিছু জিনিস আছে যে যেই জিনিসগুলো আসলে মানে ওদেরকে ডিস্টার্ব করতে নেই। মানে যদি আমি বিলিভ করি, যেহেতু আমি প্যারানর্মাল ওয়ার্ল্ডে বিলিভ করি, আমি যদি এই জিনিসগুলোতে বিলিভ করি, এই প্যারালাল একটা ওয়ার্ল্ড রয়েছে আমাদের, যেমন এই ওয়ার্ল্ডটার সাথে সাথে একটা প্যারালাল ওয়ার্ল্ড রয়েছে, আনসিন ওয়ার্ল্ড, যেটা আমরা Unseen world, দেখি না, কিন্তু অনেক ধরনের অ্যাক্টিভিটিস হয়তো চলছে। এবার অনেকে এটা বিশ্বাস করে, অনেকে করে। বিশ্বাস করে না। সো কিছু কিছু মানে কথিত আছে বা অনেকেই বলে কিছু কিছু প্রহর রয়েছে, কিছু কিছু বিষয় রয়েছে যে ওই সময়গুলোতে ওই ধরনের নেগেটিভ এনার্জির যে বিষয়গুলো থাকে, নেগেটিভ এনার্জি গুলো খুব বেশি মাত্রায় অ্যাক্টিভ হয়ে যায় এবং ওদের আসলে খুব হাঁটা চলা বলে নানাগুলাটা বেড়ে যায়। তো ওই সময়ে মানুষের মনে হয় যে ওই জিনিসগুলোতে ডিস্টার্ব না করা বেটার। যদি সামহাও কোনোভাবে হয়ে যায় ডিস্টারবেন্স, সেটার জন্য ভুক্তভোগী আমি হতে পারতাম, এবং আপনিও সেটা হতে হতে হয়তো বা বেঁচে গেলেন। হতে পারে। সো সুমিত ভাই, এই হচ্ছে আপনার এক্সপেরিয়েন্স, দুটো আপনার নিজের সাথে যাওয়া এক্সপেরিয়েন্স। ঘটনাটা। ওকে, সো অনেক অনেক ধন্যবাদ সুমিত ভাই আপনাকে দৌড়ে এসে আমাদের সাথে এটা শেয়ার করার জন্য। থ্যাংক ইউ। আর সুমিত ভাইয়ের ঘটনার সাথে সাথেও আমাদেরও বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, আরো একটা ছোট্ট বিরতি নিতে হবে। বিরতির পর আমরা আবারও ফিরে আসবো। আপনি শুনছেন এবিসি রেডিও FM 90.2 ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। সাথেই থাকুন, কিছুক্ষণ পর আবারও ফিরছি। ডর মানে ভয়, ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। বিরতির পর আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি এবিসি রেডিও FM 90.2। আপনি শুনছেন ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আমি আরজি সুমন আছি আপনাদের সাথে, সেই সাথে রয়েছে আরজি কিবরিয়া, এবং এতক্ষণ কিন্তু আমরা বেশ কয়েকজন অতিথির ঘটনা শুনলাম। তার মধ্যে ছিল জিপসি, ছিল চঞ্চল, ছিল এবং সুমিত। তিনজনের ঘটনায় আমরা শুনে ফেলেছি এবং আই থিঙ্ক অনেক রেসপন্সও আমরা দেখতে পাচ্ছি যে অনেকের ঘটনা পছন্দ করেছে অনেকেই। যাই হোক, আর কথা বাড়াবো না, এবার আমরা পরবর্তী ঘটনার দিকে যাই। কারণ রাত যখন আস্তে আস্তে গভীর হতে থাকে, এই ঘটনাগুলো শুনতে অন্যরকম একটা ভালো লাগা কাজ করতে থাকে, সেই সাথে ভয়ের মাত্রাটাও একটু একটু করে বাড়তে থাকে। তো চলুন দেখি সেই ভয়ের মাত্রাটা এতক্ষণে যেটা ক্রিয়েট হয়েছে এটা আরো কিছু বাড়ে কিংবা কমে। জানি না কি হয়, এক একজনের ভয় এক এক রকম। কেউ কেউ হয়তো বা এই ঘটনাগুলো শুনে মানে খুব মনে হবে যে সিলি, মানে অনেকে এমন সাহসী আছে যে রাতের বেলা যদি আপনাকে কবরস্থান হোক, শ্মশান হোক, যে কোনো, অনেকেই বলে যে যেতে পারবে, এই করতে পারবে, সেই করতে পারবে, এভরিথিং ইজ বোগাস যা বলা হচ্ছে। কিন্তু যখন কখনো কোনো একটা মোমেন্টে তার সাথে কোনো ধরনের কিছু ঘটে যায়, তখনই আসলে সে বুঝতে পারে এই ঘটনাগুলো তখন আর তার কাছে বোগাস মনে হয় না। বোগাস ভাববেন না কি ভাববেন, ইটস আপ টু ইউ গাইস। সো আমরা পরবর্তী অতিথিরে বলবো না, আসলে অতিথি বললে একটু অন্যরকম মনে হয়। কারণ আমি এখন যার কাছে যাব সে হচ্ছে ডরেরই ধরতে পারেন একজন মেম্বার, এর আগেও এসছে এবং অনেক অ্যাক্টিভ ভাবে আমাদেরকে সাপোর্ট করে, এবং কয়েকটা হন্টেড লাইভেও আমি গিয়েছি, তাই না রনি? বেশ কয়েকটা হন্টেড লাইভে রনি ছিল। সো যাই হোক, রনি, বা একবার তুমি তোমার পরিচয়টা দিয়ে দাও সবার সাথে। আমার পরিচয় হচ্ছে ডর এবিসি ফ্যান ক্লাবের শুরু থেকে এখন পর্যন্ত এখনো আপনাদের জড়িত আছে আর কি। আর প্রফেশনালি হচ্ছে প্রাইভেট জব করে। হ্যাঁ, আই হসপিটালে জব করছি। রনি যেটা হচ্ছে যে এই কাজের পাশাপাশি রনির সবচেয়ে ইন্টারেস্টিং একটা কাজের জায়গা রয়েছে, সেটা হচ্ছে রনি খুব এইসব প্যারানর্মাল বিষয়গুলোর পেছনে দৌড়াতে খুব পছন্দ করে এবং কিউরিয়াস অনেক। এই কিউরিয়াসিটি মেটাতে গিয়ে অনেক ধরনের ঘটনার সম্মুখীন হয়েছে, অনেক কিছু জেনেছে। এখানে আগ্রহের একটা কারণ আছে। কারণটা হচ্ছে আপনি মাঝে মাঝে বলেন না যে যার লাইফে হয় সেই আসলে বুঝতে পারে। তো আমার এরকম কিছু ঘটনা আমার লাইফে আছে বলেই আমি আগ্রহটা বেড়ে গেছে, এবং কেউ যদি বলে যে তার লাইফে এরকম হয়েছে, তো ওইটা আমি একটু ভালোভাবে নিই আর কি। তো রনি, আমরা ঘটনার দিকে যাই। কোন ঘটনাটা আমরা? আমি দুইটা ছোট গল্প বলবো আজকে আমার লাইফের। এটা ঠিক গল্প কিনা, আমার এক্সপেরিয়েন্স থেকে আমি, এটা হচ্ছে রনির জন্য এক্সপেরিয়েন্স, যারা শুনছে তাদের জন্য একটা গল্প হতে পারে, তাদের কাছে গল্প হতে পারে, আবার কারো লাইফে এরকম মিলেও যেতে পারে। তো নানুবাড়ি বেড়াতে গেছি, বয়স 11, 12, 10 এরকম হবে আর কি। খালা, মামা, মানে নানি বাড়ির যে আতিথেয়তা, ফ্লেভার সবকিছু ছিল। তো এর ভিতরে ছোট খালার হচ্ছে সোনার গহনা চুরি হয়ে গেছে। আচ্ছা। তো এইটা নিয়ে তোলপাড় অবস্থা। মানে আগে কিন্তু এরকম ছিল যে গ্রামের বাড়িতে কেউ বেড়াতে গেলে, বিশেষ করে মহিলারা শহর থেকে যখন যেত, সোনার গহনা পরে যেত। ওইখানে কোনো অনুষ্ঠান থাকলে হাতে অনেকগুলো চুড়ি, মোটা চুড়ি পড়তো, স্বর্ণের চুড়ি। তো খালামণির ওইরকম 4টা চুড়ি আর গলার হার
এই মিলে তখনকার সময় মেবি 1.5-2 লাখ টাকার মতো দাম হবে আর কি। তো ওইটা চুরি হয়ে গেছে, এইটা নিয়ে তো সব আনন্দ মাটি হয়ে গেছে যে কে চুরি করলো। যেহেতু গ্রামের ভিতরে অনেক লোকজন যাওয়া আসা করে, আর চুরির ব্যাপারটা এরকম যে যার চুরি হয় সে কিন্তু সবাইকে সন্দেহ করে যে মনে হয় ও চুরি করছে বাট বলতে পারে না, এরকম কিন্তু একটা ফিলিংস হয়। গ্রামে আবার এরকম ছিল যে অমুক কবিরাজ আছে কিংবা অমুকে বলে দিতে পারে, এগুলো নিয়ে প্রচলিত। বাটি চালান, বাটি চালান কিংবা পিঠে গামলা লাগাই দিয়ে এরকম করে আর কি। তো আমি তখন ছোট, তো আমি জাস্ট ভয় পাচ্ছিলাম। নানু হচ্ছে কাকে যেন ডেকে নিয়ে আসলো, উনি একটা পরামর্শ দিল তুলা রাশির কেউ আছে কিনা। আর এক মামা, উনি রাজশাহীতে থাকে, সাগর মামা নাম, উনিও বেড়াতে আসছে। ওইটা হচ্ছে আমার আম্মুর চাচাতো ভাই আর কি, মানে আমার মামা হয় আর কি। তো সাগর মামা তুলা রাশি ছিল, সাগর মামা আবার ওই সময় রাজশাহী ইউনিভার্সিটিতে পড়তো। তো মামা বললো আমার তুলা রাশি, বাট আমি তো এগুলো বিশ্বাস করি না, আমি এগুলো করবো না। তো অনেক কষ্টে মানে খালামুনি কান্নাকাটি করে হচ্ছে মামাকে রাজি করালো যে আমার এতগুলো জিনিস চুরি হয়ে গেছে, তুই জাস্ট একটু দেখ মানে কবিরাজ কি বলে ওইভাবে দেখ যে পাওয়া যায় কিনা। তারপরে যেটা হলো, কবিরাজ মামাকে বললো যে আপনি একটু গোসল করে পবিত্র হয়ে আসেন। আসলো, তো একটা প্লেটে পানির সাথে আরো কি যেন দিল, দোয়া পরে দিল। নিয়মটা হচ্ছে ওটা ছিল কাঁসার প্লেট। তো কাঁসার প্লেটে পানি যে রাখছে আমি দূর থেকে দেখছিলাম আর ভয় পাচ্ছিলাম যে কি হচ্ছে এটা। আবার সবাই গোল হয়ে দাঁড়ায় আছে, মানে অন্যরকম এক ভয়ঙ্কর একটা অবস্থা, ভয়ঙ্কর মজা। সাগর মামাকে বললো যে আপনি এই পানি প্লেটে যে পানি আছে, পানিটা এখন নড়াচড়া করছে বা কাঁপছে একটু পরপর, তো ওইটা থেমে যাবে। থেমে যাওয়ার পর ওইখানে দেখতে পাবেন যে কে চুরি করছে। তো মামা প্লেটের দিকে তাকায় আছে, আর তাকায় থাকতে থাকতে মামা দেখি মানে ঘেমে যাচ্ছে আর হচ্ছে মামার গা কাঁপছে আর কি। আমি অনেক ছোট, মনে আছে এখনো। তো তখন মামা একটু পরে চিল্লাই উঠলো, বললো যে কাজের মেয়ে কাজটা করছে। হ্যাঁ, কাজের মেয়েকে মামা চিনতো। এইটা বলতে বলতে কাজের মেয়ে দৌড় মারছে বাড়ি থেকে, মানে অত ধরা পড়ে গেছে। এই ব্যাপারটা হচ্ছে পরে কাজের মেয়েকে ধরে ওর বাসা থেকে জিনিসগুলো উদ্ধার করা হয়েছে। আসলে সেই নিয়েছিল। তো এটা বললাম এই জন্য যে তুলা রাশি মামা রাশি তুলা, যার জন্য সে দেখতে পেয়েছে। সে মামা পরে বললো আবার যে ওর পুরা ছায়াটা স্পষ্ট দেখা গেছে, মানে চেহারার কোথায় দেখতে পেয়েছে? ওই প্লেটে যে পানি ছিল, পানিতে দেখতে পাচ্ছে যে মেয়েটা এরকম গহনা চুরি করলো। আর মেয়েটা যেহেতু আমাদের, আপনারা তো সামনে ছিলেন, মানে আপনারা কিছু দেখতে? না আমরা কিছু দেখতে পাইনি। আমি সামনে মানে আমি একটু দূরে ছিলাম, দূর থেকে এরকম চেষ্টা করছিলাম দেখার জন্য, বাট ভয় পাচ্ছিলাম, ভয়ের সামনে যাচ্ছিলাম না। তো তারপরে তো পুরা বাড়ি হয়েছে, পুরা গ্রামে একদম হয়েছে পড়ে গেছে, উদ্ধার করা হলো। পরে কাজের মেয়েকে বাদ দেওয়া হলো। নানু আবার মাপটাপ করে দিল, থাক কাজের মেয়ে চুরি করছে, এটা নিয়ে করার কিছু নাই। আচ্ছা, এই গল্পটা কেন বললাম, আমি শুরু করেছিলাম আমার ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার যখন পড়ি বগুড়া কেন পাবলিক কলেজে, তখনকার আমার লাইফে যেটা হয়েছে, এইটার পেছনটা বলে নিলাম আমার গল্পটা বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তো আমার তুলা রাশি, আমাদের বাসার পাশে হচ্ছে এক বয়স্ক লোক থাকতো, মনসুর নাম, হাজি বলে চিন্তা সবাই, 3 বার হজ করেছে। উনি একদিন হচ্ছে কি যেন একটা গাছের ছালের মতো কি যেন নিয়ে আসছে, বললো যে রনিকে তো সবাই বলে তুলা রাশি, এটা যদি ঘোরে হাতের উপরে তাহলে বুঝবো যে আসলে রনি তুলা রাশি। তো আমি হাসলাম যে এটা হয় নাকি। তো আমার আম্মু বলছে না এগুলো দরকার নেই, না এমনি দেখি না ওর তুলা রাশি। পরে আমার হাতে দেওয়ার সাথে সাথে আমার ডান হাতে দিয়েছিল, বো করে ঘুরতেছে। এইটা আমার কাছে আসলে একটা ম্যাজিকের মতো মনে হয়েছে যে এটা কিভাবে সম্ভব। অন্য যারা ছিল অন্যদের হাতেও দিলেও ঘোরে না, মানে আমি তুলা রাশি প্রুফ হলো। কি ঘুরে সেটা? মানে গাছের ছাল এমনি একা একাই ছালটা আমার হাতে যখন দিল, ঘূর্ণি বলে যে বাচ্চারা দৌড়ে যায় বাতাসে ঘোরে, ওই রকম করে ঘোরা শুরু হয়েছে। উনি আর বললো না যে এটা কি গাছের ছাল, উনি জাস্ট এটা দেখে চলে গেল। এরকম মাঝে মাঝে অনেকে জানে তুলা রাশি, অনেক অফার নিয়ে আসতো। আমার আম্মুকে বলতো আমার অমুক চুরি হয়েছে, এটা চুরি হয়েছে, আপনার ছেলেকে দিয়ে একটু দেখে। আমার আম্মু টোটালি না, আমার ছেলে অনেক ছোট, এগুলো আমার ছেলেকে দিয়ে করাবো না, ও কখনো করবে না, ও এমনিতে অনেক ভয় পায়। ভয় পাওয়ার অনেক কারণ আছে, মাঝে মাঝে অনেক কিছু দেখে ফেলি, এগুলো আমার ভয়ের একটা কারণ আর কি। তো তারপরে একদিন পাশের বাসার প্রতিবেশী আর কি আন্টি মারা গেছে, মাত্র 42 এজে হচ্ছে ওনার ক্যান্সার হয়েছিল, ক্যান্সারে মারা গেছে। তো ওনার হচ্ছে আলমারিতে জমি বিক্রির টাকা ছিল, 2.5-3 লাখ টাকা ছিল। ওই টাকাটা চুরি হয়েছে, তো ওই জমিটা বিক্রি করে উনি ওনার ছেলেকে দিয়ে ব্যবসা করাবে, ওই জমিটাই ওনার সম্ভব। তো যখন টাকাটা চুরি হয়ে গেল তখন তো উনি একদম অসুস্থ, অনেকে মাথায় পানি ঢালতেছে, ডক্টর নিয়ে আসতেছে, প্রেশার লো হয়ে গেছে। তো আন্টি হচ্ছে অনেক পরে যখন একটু সুস্থ হলো, সেই দিনই জহরের পর আমাদের বাসায় এসে আম্মুকে খুব রিকোয়েস্ট করছে যে ভাবি আমার অবস্থা তো জানেনি, আমি কোথায় যাব, তো টাকাটা কে চুরি করছে এটা আমার আসলে জানা দরকার। তো আন্টির আবার হচ্ছে জয়েন্ট ফ্যামিলিতে থাকতো। জয়েন্ট ফ্যামিলি বলতে আন্টির দেবর ছিল, আন্টির হচ্ছে ননদের হাজবেন্ড, ওরা সবাই বেড়াতে আসছে, ওইরকম একটা অবস্থা ছিল আর কি। আমি বললো এখন কি করতে হবে, বললো যে মসজিদে যে আজান দেয়, ও বলছে যে রনিকে দিয়ে ট্রাই করেন। হাতে একটা জায়নামাজ আর আয়না নিয়ে আসছে। তখন কেবল হচ্ছে কলেজ থেকে আসছে, এসেই আমি শুনতেছি এগুলা ঘটনা। তো আমি আন্টি বললাম, দূর থেকে বললাম, না আন্টি এগুলো আমি পারি না, ভয় পাই, এগুলো আমি করবো না।
আমি ছোটবেলায় দেখছি মামা এরকম ভয় পাইছে, আমি এগুলো করবো না কখনো। আন্টি অনেক রিকোয়েস্ট করলো, বাবা আমার তো এই টাকাটাই সম্বল ছিল, আমি কোথায় যাবো তোমরা তো জানিস। পরে আম্মু বললো যে আচ্ছা তুই এটা একটু দেখা যায় কিনা আসলে সত্যি না মিথ্যা দেখ, তো আমি দাঁড়ায় থাকবো। নিয়মটা হচ্ছে একটা অন্ধকার ঘরে আয়নাটা রেখে জায়নামাজে বসে আমাকে দোয়া পড়তে হবে। এটা আরো ভয়ঙ্কর ব্যাপার। দুপুরবেলা 2:30-3টা এরকম ততক্ষণে বেজে গেছে। তো আমি বললাম যে এক অন্ধকার ঘরে কেন বসতে হবে, যে কোনো সময় দেখতে পারি। তো আন্টি বুঝাই বললো না বাবা এটা অন্ধকারে দেখতে হয়, তো তুমি একটু অজু করে আসো। তো ওই জন্য আমি গোসলই করে আসলাম। তো গোসল করার পর থেকে অটোমেটিকলি আমার ভয়ে অবস্থা খারাপ। পরে হচ্ছে জায়নামাজটা বিছাইলাম, আমার আম্মু ঘরের পর্দা জানালার পর্দা টেনে দিল, জানালা লাগাই দিল। তারপরে আমি বললাম না আম্মু আমার খুব ভয় পাচ্ছে, আন্টি আমি পারবো না। আম্মুকে বললাম আম্মু এটা পারবো না। তো আম্মু আবার আন্টিকে বললো দেখেন ও তো আসলে ভয় পাচ্ছে। তো আন্টি এমন অবস্থা আমার হাতে ধরছে যে বাবা আমার এই টাকা ছাড়া আর কিছু নাই। তো অনেক কষ্ট করে আমিও একটু একটু করে সাহস করে জায়নামাজে বসলাম, বসে দরজাটা মানে একদম সিটকানিটা লাগাই দিলাম না, দরজাটা চাপাই দিলাম। আন্টি আবার বললো যে রনি আমি দরজার পাশে বসে আছি, দরজার ওই পাশে আমাদের বারান্দা আর কি। দরজা লাগাই দেওয়ার পরে আমি জায়নামাজে বসে আয়নার দিকে তাকায় আমি সূরা পড়তেছি। অনেকগুলো সূরা পড়া হয়ে গেল, বাট কিছুই দেখা যাচ্ছে না। আমি ভাবলাম এটা আর সম্ভব না, আমাকে দেওয়া হবে না, আর এটা হয়তো মানে মিথ্যা কোনো প্রচলিত ছিল যেখান থেকে এরকম হয়ে গেছে, মামা কোনো কারণে হয়তো দেখছে, বাট আমার দ্বারা সম্ভব না। তো দেখি আমার গা ঘেমে যাচ্ছে, মানে এটা ভয়ের জন্য গা ঘেমে যাচ্ছে। তখন আমি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছি, আমি দোয়া পড়ছি, তাহলে আমার ভয় লাগবে কেন। তো এরকম প্রায় আধা ঘন্টা বসেছিলাম। আমি ভাবলাম না এখন উঠবো, আমার পক্ষে সম্ভব না। তারপরে এরকম ভাবতে ভাবতে হুট করে দেখি আয়না দিয়ে ধোঁয়া উঠতেছে। না আমি কিন্তু অলরেডি বুঝতে পারছি আপনি ওই এনভায়রনমেন্ট আপনার মাথায় কাজ খুব করছে। খারাপ অবস্থা, আপনি দেখলে বুঝতে পারবেন। তো তখন হচ্ছে যখন আস্তে আস্তে ধোঁয়াটা এরকম আগুন লাগার যে ধোঁয়াটা ওইরকম না, মানে একটু পর একটু হালকা উঠে থেমে যাচ্ছে। তো যখন থেমে যাচ্ছে তখন ভাবলাম যে এটা আমার ভুল ধারণা হতে পারে। আমি কিন্তু ধোঁয়া দেখছি, ধোঁয়াটা আয়না থেকে উঠছে, ধোঁয়া দেখছি, ধোঁয়ার দিকে তাকায় আছি, আয়নার দিকে একদম তাকায় নাই। তো তারপরে ভাবলাম যে আয়নার দিকে তাকাই তো কি অবস্থা। আয়নার দিকে তাকায় দেখি একটা লোক বগুড়ার ভাষায় যেটা গ্রামে যেটা বলে যে লুঙ্গিটা মানে কাঁচা মারা, হ্যাঁ তো ওইভাবে একটা লোক মানে দাড়িওয়ালা, দাড়ি দেখা যাচ্ছে, চেহারার অবয়ব দেখা যাচ্ছে, টুপি পরা, ওই কাশারির মধ্যে। হ্যাঁ হ্যাঁ না কাঁচা না, আয়নার ভিতরে আমাকে আয়না দেওয়া হয়েছে। তো লোকটা টুপি পরা, দাঁড়িয়ে আছে, আর লুঙ্গিটা কাঁচা মারা। স্টিলের আলমারি, বোঝা যাচ্ছে স্টিলের আলমারিটা খুলে টাকাটা নিয়েই আলমারিটা খুলেই দৌড় মারছে। এটা আপনি দেখতে পাচ্ছেন? আমি দেখতে পাচ্ছি, আয়নার মধ্যে একদম ড্রামা না, মানে ওই অবয়বটা দেখা যাচ্ছে। আচ্ছা মানে সিনটা বুঝতে পারছেন যে, বাট চেহারা চেনা যাচ্ছে না যে চেহারাটা কে আসলে। তখন ওইটা দেখার পর আমি জোরে চিল্লাই উঠলাম, মানে লোকটা বের হচ্ছে, আয়নাতে দেখা যাচ্ছে। আমি এত জোরে চিল্লাই উঠছি, আম্মু আন্টি সবাই আমার দরজা খুলে ভিতরে ঢুকে আমার আম্মুকে আমাকে জড়াই ধরতে, বাবা ভয় পাইছিস না। তারপর কি হলো জানি না, আমাকে হচ্ছে ঠান্ডা পানি টানি শরবত টরবত খাওয়ালো। পরে আমি একটু ঠান্ডা ঠান্ডা হওয়ার পরে আম্মু তো আবার আন্টি গেলে, আমি আগেই বলছি আমার ছেলেকে এগুলো করাবো না এরকম। তারপরে আমি আন্টিকে বললাম আন্টি আমি চেহারা দেখতে পাই নাই, দেখি একটা লোক দাড়িওয়ালা, স্বাস্থ্য ভালো, লুঙ্গিটা জড়ানো, সে ওইভাবে টাকাটা নিয়ে দৌড় মারবে এরকম একটা অবস্থা। ওই সময় আমি আসলে চিল্লে উঠছি। তারপর কি হলো আমি জানি না আসলে। আন্টি বুঝতে পারছে কে। তারপরে হচ্ছে পরে তো আম্মু আমাকে অনেক আবার দোয়া করে বুকে ফুটু দিল। আমার রুমে ওটা করছি, আমি আর ভয়ে আমার রুমে যাচ্ছি না, যে রুমে গেলে মনে হয় আবার অলৌকিক কিছু জিনিসটা আবার কাজ। হ্যাঁ ওই জিনিসটা হয়তো ভেসে উঠতে পারে এরকম। তো টানা 2 দিন আমার বাসায় মানে আমার রুমে আমি ছিলাম না, আম্মুর কাছে ছিলাম। তো তারপরের গল্প বলি। 2-3 দিন পরে আন্টি খুঁজে বের করছে টাকাটা কে চুরি করছে। আন্টি সন্দেহ করে তাকে ধরছে এবং সে আমি কে চুরি করছে আন্টির ফ্যামিলির মধ্যে, আমি এইভাবে এখানে ওপেনে বলছি না, জিনিসটা বলা ঠিক হবে না, যদি কেউ পরিচিত কেউ শুনে ফেলে আমার কথাটা, তাহলে একটু এটা আবার একটা ঝামেলা। যাই হোক, এইখানে আমি একটু থামাতে চাই, আসলে কে করেছে, কি ঘটনাটা, মানে তুমি যেহেতু বলেছো যে পর একটা ঘটনা ঘটেছে, সেটা কি ছিল আরো একটু জানবো বিস্তারিত ভাবে। আমার মনে হয় এখন যে সময় হয়ে গেছে আমাদের একটা বিরতি না, ব্রেকে যাওয়ার সময় হয়ে গেছে। সো যারা শুনছেন, লিসনাররা আছেন, সবাইকে বলবো একটু অপেক্ষা করেন, আমরা কিছুক্ষণের মধ্যে আবারও ফিরে আসছি। তখন রনির ঘটনা যে যতটুকু রয়েছে তার বাকি অংশটুকু আমরা শুনবো। সাথেই থাকুন, কিছুক্ষণের মধ্যে আবারও ফিরছি। শুনছেন ডর এবিসি রেডিও FM 89.2 হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর মানে ভয়। ডর মানে ভয় রয়েছে। আমরা বিরতিতে যাওয়ার আগে রনির ঘটনা শুনছিলাম এবং রনিকে একটা জায়গায় থামিয়ে দিতে হয়েছে বাধ্য হয়ে। মানে এরপরে আসলে রনি কি ঘটেছিল? আচ্ছা এরপরে যেটা হয়েছে যে আন্টি তো চোর বের করে ফেলছে এবং সে টাকাটাও ফেরত দিছে। তো ফেরত দিছে, এটা ভালো গুড নিউজ। পরে আন্টি আমাকে মিষ্টি খাওয়াইছে, মিষ্টি নিয়ে আসতে পারছে যে বাবা তুমি যে উপকারটা করছো এটা না হলে আসলে আমি নিঃস্ব হয়ে যেতাম আর কি। তো আন্টির রিলেটিভস একজন করছে। পরে আন্টি আমি যেই বর্ণনা দিয়েছি আন্টিকে সেই হিসেবে বুঝতে পেরেছে এই কাজটা কে করেছে, একদম কাছের লোক করেছে, আর টাকাটা পুরোপুরি
পুরোপুরি ফেরত পেয়েছে। মানে আমি এই হচ্ছে মানে রনিকে একজন পেলাম মানুষ যে কিনা মানে সরাসরি আসলে দেখতে পেয়েছে। আমার আসলে এই জিনিসটা নিয়ে অনেক কিউরিওসিটি, মানে আমার না বিশ্বাস হতে যায় না। মানে সিরিয়াসলি আমি জানি না আমাদের লিসনাররা হয়তো বা আরো অনেক বেশি নেগেটিভ ভাবছে, বাট আমার নিজেরই বিশ্বাস হতে হয় না যে মানে এটা কি সম্ভব। এইটা আমি যখন ওই আয়নার সামনে বসেছিলাম আমিও ভেবেছিলাম যে এটা আসলেই অসম্ভব। কিভাবে সম্ভব, যে আমার তখন আলিফ লায়লার কথা মনে পড়ছিল, আলাউদ্দিন চেরাগ দৈত্য বের হয়ে যায়। বাট রিয়েলি যখন ধোঁয়ার মতো উঠছিল, দেখছিলাম লুঙ্গিটা জড়ায় গিয়ে এভাবে নিচ্ছে, তখন আমি সিরিয়াসলি একদম ভয় পেয়ে গেছি। আমি আসলে এটা ফান হিসেবে নিতে পারেন, মানে সিরিয়াসলি নেওয়ার কিছু না। আমার মনে হয় মাঝে মাঝে যে আমাদের অনেক ক্ষেত্রে যদি যেগুলো দরকার পড়ে অনেকে চেষ্টা করে দেখতে পারেন যে আসলে আদৌ সত্য কিনা, কিন্তু আমার বিশ্বাস হয় না। আমার একবার ইচ্ছা ছিল যদি আমি আই উইশ যে আমি এরকম কোন একটা ঘটনা প্রত্যক্ষ করতে পারতাম, তাহলে হয়তো। রনি, নেক্সট টাইম যদি কেউ এই ধরনের আবদার করে অবশ্যই আমার ফোন দিবা। না, আমি আসলে এটা আমার আম্মুর পারমিশন নিতে হবে, কারণ এরপর আরো বেশ কয়েকটা ঘটনা ঘটে গেছে। দেন আমার আম্মু আমাকে প্রত্যন্ত একটা গ্রামে নিয়ে গিয়ে, খুব ভালো একজন মানুষ ছিল, সে আমাকে তাবিজ দিয়েছিল। আচ্ছা আচ্ছা। তো ওইটা আমার টানা 3 মাস ব্যবহার করা লাগছে, তারপরে আস্তে আস্তে আমি স্বাভাবিক হয়েছি আর কি। ওকে, তো আরেকটা ছোট ঘটনা আছে রনির। আমরা রনির ঘটনায় আবারও যাব। রনির ঘটনায় যাওয়ার আগে আমি একটা ছোট্ট ঘটনা একটু শেয়ার করতে চাই সবার সাথে। এই ঘটনাটা আসলে দেশের বাইরে ঘটেছে, আমার পরিচিত একজন মানুষের সাথে। মানে আমি চেয়েছিলাম যে সরাসরি যদি ওকে আনা যায় তাহলে হয়তো ভালো হতো, কিন্তু আসলে টাইমিং এর কারণে, তার অনেক সময় স্বল্পতার কারণে বাংলাদেশে সে অল্প কিছুদিনের জন্য এসেছিল, আবার চলে গেছে। যেটা হয়েছে যে সে থাকতো সৌদি আরবে, ওর নাম হচ্ছে নয়ন। তো নয়ন সৌদি আরবে থাকতো। তো যখন নয়নের সাথে কথা হচ্ছিল, নয়নের কথায় কথায় ও আর কি একটা ঘটনা আমার সাথে শেয়ার করে। সেই ঘটনাটা আমি একটু শেয়ার করতে চাই সবার সাথে। ঘটনাটা ছিল এরকম, নয়ন যেই শহরে থাকে, রিয়াদে থাকে। তো রিয়াদে ও অনেকদিন ধরেই আছে, মোটামুটি একটু ভালো পজিশনে আছে আর্থিক ভাবে বা সবকিছু মিলে ফাইন্যান্সিয়ালি ভালো আছে। তো ও যে জায়গাটাতে থাকে একটা অ্যাপার্টমেন্ট টাইপের আর কি, যেখানে রয়েছে যে থাকার পরিবেশ খুবই ভালো, এবং ওর ঠিক পাশেই হচ্ছে আরেকটা অ্যাপার্টমেন্ট রয়েছে, এবং দূরত্ব খুব বেশি না, মানে জাস্ট ওর জানালা থেকে, ওর যে বেডরুমটা আছে বেডরুমের জানালা থেকে 4-5 হাত দূরত্বে হচ্ছে আরেকটা অ্যাপার্টমেন্ট। মানে এই দুইটা বিল্ডিং এর দূরত্ব এরকম অতটুকু আর কি। আরেকটা ফ্ল্যাট আর কি, ফ্ল্যাটের মাঝে এই ফাঁকাটুকু রয়েছে। তো ও যেটা হয়েছে যে ওখানে যখন মানে ও যখন থাকা শুরু করেছে, মানে ও উঠেছে কিছুদিন হয়েছে আর কি ওখানে, মানে 5-6 মাস হয়েছে। মানে ও ওঠার 1-2 মাসের মাথায় পাশের যে ওর লোকগুলা ছিল ওরা চলে গেছে, অন্য একটা ফ্যামিলি আর কি এসছে। তো ওই ফ্যামিলিটা আসার পর থেকে কন্টিনিউয়াস ওদের ডাইনিং রুমের লাইটটা জ্বেলে রাখতো। এবং এই ডাইনিং রুমটা ছিল ওর বেডরুমের, মানে নয়নের বেডরুমের মানে জাস্ট পাশাপাশি। ওইখানে ডাইনিং রুমের লাইটটা জ্বেলে রাখার কারণে সারা রাত ওর মানে ঘুমাতে প্রবলেম হতো। মানে টিউব লাইট জ্বলতো, পুরো আলো, মানে রুম আলোকিত হয়ে যেত। ও 1 দিন 2 দিন 3 দিন প্রায় এরকম অনেক অপেক্ষা করেছে, দেখেছে, মানে 1 মাস হয়ে গেছে, মানে প্রত্যেকটা দিন লাইট জ্বেলে রাখ। তো একদিনও যেটা করেছে যে ওদের সাথে একটু কথা বলেছে আর কি, যে এরকম আপনাদের লাইটটা তো অলওয়েজ জ্বালানো থাকে, ঘুমে একটু সমস্যা হয়, যদি আপনারা লাইটটা বন্ধ করে রাখেন তাহলে ভালো হয়। ওরা যখন যেই কথাটা বলেছে ওকে, এই কথাটা শোনার পর ও পুরা মানে মানে ও নিজেরও আইডিয়া ছিল না যে এই ধরনের কিছু হইতে পারে। ওরা যেটা বলেছে যে আসলে দেখেন, মানে ওই ফ্যামিলিটা আবার মানে ছিল না, মানে বাঙালি ফ্যামিলি না, এটা হচ্ছে খুব সম্ভবত ওই যে সৌদি আরবেরই। তো ওরা যেটা বলেছে যে এই জায়গাটাতে মানে আমরা ইচ্ছা করে লাইটটা জ্বেলে রাখি না, এটা একটা কারণ আছে। কারণটা হচ্ছে এরকম যে ওরা নাকি ফ্ল্যাটে আসার পরে কিছু প্রবলেম পেয়েছে রাতের বেলা, এইখানে কিছু ঝামেলা এই ফ্ল্যাটের মধ্যে, অনেককে হাঁটা চলা করতে দেখতে পাওয়া যায়। এবং সবচেয়ে বেশি প্রবলেম গুলো যখন ঘরটা অন্ধকার থাকে, অন্ধকার থাকলে নাকি এই ধরনের অ্যাক্টিভিটিস গুলো খুব বেশি হয়েছে। তো তখন ওনারা মানে ওই ধরনের রিচুয়াল যারা করে তাদের সাথে একটু কমিউনিকেট করেছে। তো তখন তাদেরকে পরামর্শ দেওয়া হয়েছে যে এই রুমের লাইটটা আপনারা সবসময় জ্বেলে রাখবেন, এবং ওই রুমের লাইটটা নাকি 1 সেকেন্ডের জন্য বন্ধ করে না, মানে জাস্ট অলওয়েজ এই লাইটটা জ্বলতে থাকে, জাস্ট বিকজ অফ দিস, মানে ওদেরকে বলা হয়েছে এখানে। এরপরে নয়নের যেটা আছে, ওর পরে তো আসলে স্বাভাবিকভাবে ঘুম হওয়ার কথা না, মানে আমি শুয়ে আছি এখানে, আমি জানি ঠিক আমার 2 হাত দূরে যে আমার পাশের ফ্ল্যাটটা, যে রুমটা, ওই রুমটার মধ্যে এই ধরনের প্রবলেম আছে, এবং তখন আসলে অন্যরকম কাজ করবে এবং কখনোই ঘুম আসবে না। এরপরে ও নাকি ছেড়ে দিয়েছে, কিন্তু যদিও ও দেখতে পারেনি, মানে ও কোনো কিছু ফিল করেনি, কিন্তু ও নাকি পরবর্তীতে আসলে খোঁজ নিয়েছে, যেটা কি আসলে ওর সাথে মানে মিথ্যা কথা বলেছে জাস্ট ওকে বোঝানোর জন্য, নাকি আসলে এই ধরনের কিছু ঘটনা আছে। ও এটা মানে একটু খোঁজ নেওয়ার চেষ্টা করছে। খোঁজ নেওয়ার পর ও যেটা জানতে পেরেছে যে আসলে
কিছু একটা প্রবলেম ছিল, এবং আগের যে একটা ফ্যামিলি ছিল ওই ফ্যামিলিটা নাকি ওই কারণে ওখান থেকে চলে গেছে। ও, আচ্ছা আচ্ছা। সো আর কি আসলে হয় না, ঘটনা শুনতে শুনতে আমার হঠাৎ করে এই কথাটা মানে মনে চলে আসলো আর কি, যে মনে হয় যে একটু শেয়ার করে ফেলি, এই জন্য আর কি শেয়ার করলাম সবার সাথে। জানি না কার কাছে কেমন লাগছে। আমার মনে হয় যে আমি ওর কাছে যেই ফিলে শুনেছি, যেই ভয়টা আমি ওর চোখে মুখে তখন দেখছি, আমি যখন আপনি ঘটনা যখন বলছিলেন আমি তোমার চোখে মুখে দেখতে পেয়েছিলাম যে অনেক ভয়টা বোঝা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ একদম। তো আমার কাছে ও যখন বলেছিল আমি বুঝতে পারছিলাম যে পুরো চোখ মুখ ওর মানে ভয়ে মানে ইয়ে হয়ে গেছে, ওরকম ছিল। তো সেই জন্য আর কি শেয়ার করলাম। যাই হোক, তো রনি আরো একটা ঘটনা তো আছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, ঘটনাটা শুনে ফেলি। আচ্ছা আমাদের হাতে খুব বেশি সময় নাই, অল্প সময়। আচ্ছা ঠিক আছে, আমার এটা ছোট একটা গল্প আর কি। তো রমজান মাস, রমজান মাসে সবাই বলে যে আসলে এরকম কিছু দেখা যায় না। হ্যাঁ, তো আমিও জানতাম যে রমজান মাস আসলে পবিত্র মাস, বাট এটা কেন দেখলাম এটা আমি জানি না, দেখে ফেলছি। তো আমি তারাবি নামাজ পড়ে বাসায় যাচ্ছি আর কি। বাসা আর খুব বেশি হলে 30 গজ সামনে আমার বাসা। পাশে নতুন একটা বিল্ডিং হচ্ছে, ওইখানে গেটটা লাগানো হয়েছে আর বাউন্ডারি করা আছে আর কি। আচ্ছা, তো আমি আমার মতো যাচ্ছি, আমার মনের মধ্যে একটাই যে বাসায় গিয়ে আবার খাবো। তারাবি পরে একটু টায়ার্ড হয়ে যায় না মানুষ, এরকম। তো হুট করে দেখি যে ওই দরজার সামনে 2 জন দাঁড়ায় আছে, পুরোপুরি সাদা রঙের মতো, মাথা নাই। তখন আমি ভাবছি যে আমি তো মাঝে মাঝে এরকম ভয় দেখি, ভয় পাই, এটা হয়তো এমনি হতে পারে। দেন আমি ওখানে দাঁড়ালাম, দাঁড়ায় দেখেই যাচ্ছি যে আসলে এইটা কি জিন নাকি অন্য কিছু। তো ওরা দেখি মানে অনেক, আমি হুজুরের দেখছি যে লম্বা কি যেন পরে না, এটাকে আলখাল্লা বা জুব্বা বলে, হ্যাঁ এরকম বলে, ওইরকম 2 জন পরে দাঁড়ায় আছে, মাথা মানে মাথার এই মানে গলার উপর থেকে নাই। তো আমি যখন প্রায় 2-3 মিনিট ওখানে দাঁড়ায় আছি, আমি ভাবলাম যে আমার যদি ভুল হয় ধারণা, সাইকো টাইপের যদি হয়ে যায়, দেন এটা আস্তে আস্তে কেটে যাবে। এই জন্য আমি একটু ওয়েট করছি যে চলে যায় কিনা। একটু পর দেখি হাত নাড়ানো, মানে তসবি গুনতেছে, এরকম একটা বোঝা যাচ্ছে আর কি। দেন তখন আমি ভাবলাম যে একটু ভালো হতে পারে, আবার আমি ভুলও দেখতে পারি, তো আমি আর একটু সামনে আগাই। তো আমি আবার কয়েক ধাপ সামনে আগানোর সময় ওই 2 জন দেখি আমার দিকে আসা শুরু করলো। এরকম বড় বড় করে ধাপ ফেলে আমার দিকে, আমার কাছে আসতেছে আর কি। তখন তো আমি ভাবলাম যে ঝামেলা হতে পারে। আমি পেছন দিকে দৌড় মারবো, এইটাও ভাবছি যে পেছন দিকে দৌড় মারলে নাকি আরো বেশি সমস্যা হয়। তারপরে কি করার, আমি তো সামনে যেতেই পারছি না, কারণ আমার সামনের দিকে 1 ধাপ 2 ধাপ করে আসা শুরু করছে। দেন আমি পেছন দিকে এত জোরে দৌড় মারছি, দৌড়ে একদম হচ্ছে প্রায় টানা 1 মিনিট দৌড়ালাম। এক আঙ্কেলের বাসা ছিল, জোরে জোরে গেটে ধাক্কা দিলাম। আঙ্কেল তো দৌড়ে, সে এত জোরে ধাক্কা দিলাম, আমি বললাম আমি সামনে কি যেন দেখছি, একটু হেল্প করেন। তো আঙ্কেল তো সাথে সাথে, ওরা সবাই জানে যে অনেক এরকম ভয়টা পায় আর কি, সাথে সাথে টর্চ লাইট আর লাঠি নিয়ে বেরোচ্ছে। তো আমাকে নিয়ে আবার ওই জায়গায় গেল, গিয়ে টর্চ জ্বালায় দেখি কিছুই নাই। তো আঙ্কেল আমাকে বাসায় রেখে আসলো। তো আম্মু আবার দোয়া করে দিল, তুই কেন এগুলো দেখিস, বুঝি না, এরকম। তো এরপর আরো অনেক গল্প আছে, আমি হয়তো পরে আবার আমি শেয়ার করবো আপনার সাথে। তো এইটা একটা ছোট্ট একটা টুকরো গল্প আর কি, যে এটা আসলে টুকরো হলেও মানে ওই যে জিনিসের দেখাটা মানে মাথা নাই, বাট পুরা দেহটা মানে পাঞ্জাবির মতো পরা। আপনি একদম স্বাভাবিক অবস্থায়, এটা একদম স্বাভাবিক, কোনো ইলিউশন না। আমি তো এইটা আগে আমি ওখানে দাঁড়াইছিলাম যে আসলে এটা ভুল দেখছি কিনা, কিংবা আমার মানসিক কারণে এটা হতে পারে, সাইকোলজির কারণে আমি হয়তো ভাবছি এমনি জিন দাঁড়ায় আসছে। এটা বোঝার জন্য আমি ওখানে সময় নিই। দেন পরে হাঁটা শুরু করি, ওরা আমার দিকে আসা শুরু করে, তখন আমি দৌড়টা পাই। ওকে, এরকম আমার ধারণা যে যারা শুনছে অনেকেই হয়তো বা অনেকের কিছু ঘটনার সাথে মিল পাবে, অনেকেই হয়তো বা কোনো না কোনো ভাবে কোনো না কোনো কিছু দেখেছেন, মিলে যেতে পারে। হয়তো বা সেটা হয়তো বা অনেকে অনেক কিছু লজিক দিয়ে নিজের মনকে বুঝিয়েছে যে না এটা আসলে অন্য কিছু, বা এটা আমি কিছু দেখিনি। আবার অনেকে হয়তো যারা বুঝাতে পারেনি, লজিক খুঁজে পায়নি, তারা আসলে ভয় নিয়েই আছে। তো যারা এরকম ছোটখাটো বা যেই ধরনের ভয় নিয়ে আছেন, এবং আমি মনে করি যে যদি আপনি চান, যদি আপনার আগ্রহ থাকে, সেই ভয়টা আপনার নিজের ভেতরে না রেখে আপনারাও ডরের এই প্রোগ্রামে আসতে পারেন, শেয়ার করতে পারেন, এসে আপনি আপনার সেই ঘটনাগুলো শেয়ার করতে পারেন। তাহলে হয়তো আপনার এই শেয়ার করাটা অনেক কিছু সম্মুখীন না হয়েও একটা এক্সপেরিয়েন্স পাবে, বুঝতে পারবে যে আসলে আমার এই জিনিসগুলো আসলে অ্যাভয়েড করা উচিত। ঘটনাটা শুনলাম, এই ঘটনাটা এই করার ফলে এই ঘটনাটা হয়েছিল, আমি হয়তো বা এটা অ্যাভয়েড করতে পারি, এই জিনিসগুলো এড়ানোর জন্য করতে পারে। আবার অনেকের একটু অন্যরকম হতে পারে, এই ঘটনাগুলো শোনার পর খালি শুধু এমনিতেও ভয় পেতে পারে। তো এটা আপনার উপরে ডিপেন্ড করে যে আপনি আসলে কোন দিকটা বেছে নেবেন। তো যাই হোক, আমাদের প্রায় না, আমরা প্রায় বলার ঠিক হবে না, একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো বিদায় নিতে হচ্ছে, আজকের মতো আমরা র্যাপ আপ করছি।